মনের আঙিনায়। জেরিন আক্তার নিপা। পর্ব 11 থেকে 18। অন্তিম। উচ্ছ্বাস ভাবির এত প্রশ্নের একটার জবাবও ঠিকভাবে দিন না। চতুর হেসে বলল, প্রতিশোধই তো। ওদের মেয়েকে আমার 3 বাচ্চার মা বানিয়ে ওর পরিবারের থেকে প্রতিশোধ নিব। উচ্ছ্বাস নীলাদ্রির জন্য খাবার নিয়ে এসেছে। সকালে তারও খাওয়া হয়নি। ভাবির জেরার মুখোমুখি হয়ে হাঁপিয়ে উঠেছে। আধা ঘন্টা ধরে পুলিশের মতো ইনকোয়ারি করে তার উত্তর শুনে সন্তুষ্ট হয়ে তবে ছেড়েছে। দরজায় নক করে উচ্ছ্বাস ভেতরে ঢুকল। নীলাদ্রি উচ্ছ্বাসকে দেখে মাথার ওড়না আরেকটু টেনে নিল। নীলাদ্রিকে বউ বউ লাগছে। উচ্ছ্বাস পূর্ণ দৃষ্টি দিয়ে কতক্ষণ নীলাদ্রিকে দেখে বলল, খেতে আসো নীলাদ্রি। নীলাদ্রিরও খিদে পেয়েছে। বিয়ের দিন সকালে আপু যে খাইয়ে দিয়েছিল সে খাওয়া। রাতে যদিও লোকটা খাবার এনেছিল কিন্তু নীলাদ্রি খেতে পারেনি। খিদেও এখন পেট জ্বলছে, তবুও খেতে লজ্জা লাগছে। উচ্ছ্বাস এই মেয়ের প্রাণকারখানা দেখে ভাবল, বউয়ের সাথে কথাবার্তা বলার মতো সহজ একটা সম্পর্ক তৈরি করতে না জানি কত বছর লেগে যায়। রোমান্সে পৌঁছতে নিশ্চয় জীবনই শেষ হয়ে যাবে। এত বেশি পরিমাণ খাবার দেখে নীলাদ্রি ভাবছে সব কি তার জন্য এনেছে। উচ্ছ্বাস নীলাদ্রির পাশে বসতে বসতে বলল, আমারও খাওয়া হয়নি। সকলের ব্রেকফাস্ট করা শেষ, যদিও একটু পরই লাঞ্চের টাইম হয়ে যাবে। উচ্ছ্বাস প্লেটে খাবার নিতে নিতে বলল, তোমারও নিশ্চয় খিদে পেয়েছে, নাও এবার হা করো। উচ্ছ্বাস খাবার নিয়ে নীলাদ্রির মুখের সামনে ধরলে অবাক হয়ে তাকালো নীলাদ্রি। এই লোকের হাতে খেতে হবে ভেবেই তার খিদে ফুরিয়ে গেল। উচ্ছ্বাস ছোট্ট একটা দম ফেলে গম্ভীর গলায় বলল, হাত ব্যথা হচ্ছে, হা করো। কথাটা ধমকের মতো শোনালে নীলাদ্রির কলেজের দিনের কথা মনে পড়ে গেল। তখনও এরকম ভাবেই ধমক দিয়ে দাঁড় করাত। লোকটার এই রূপ তার ভালো করেই চেনা। কাল রাত থেকে উচ্ছ্বাস যথেষ্ট নরম আচরণ করার চেষ্টা করেছে। ভেবেছে সে নরম হলে নীলাদ্রির সহজ হতে বেশি সময় লাগবে না। কিন্তু তার ধারণা ভুল ছিল। তার নরম কথায় কাজ হয়নি, বরং ধমক দেওয়ার পরে নীলাদ্রি হা করেছে। উচ্ছ্বাস পরোটার অংশটুকু নীলাদ্রির মুখে দিয়ে বলল, আমার সাথে তোমার বিয়ে হয়েছে নীলাদ্রি, আমি তোমার হাসবেন্ড। এই কথাটা যত দ্রুত মনে ও মাথায় ঢুকিয়ে নিতে পারবে তোমার জন্য সবকিছু ততই সহজ হয়ে যাবে। খাবার গলায় আটকে গেলে নীলাদ্রি কাশতে লাগল। উচ্ছ্বাস ওকে পানি খাইয়ে বলল, আগেও বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছে, তুমি আমাকে চেনো চেনো না? নীলাদ্রি খেতে খেতেই উপর নিচ মাথা দুলাল। আর যদি নাও চিনতে তাহলেও এই বাড়িতে আমি তোমার সবচেয়ে আপন লোক। তোমার যে কোনো সমস্যার কথা তুমি আমাকে বলবে। বলবে তো? হুম। উচ্ছ্বাস হাসল, বলল, গুড গার্ল। শুধু আমার কথায় মাথা দুলিয়ে জানালেই হবে না, তুমিও আমার সাথে কথা বলো। নীলাদ্রি উচ্ছ্বাসের দিকে না তাকিয়ে মিনমিন করে বলল, কি কথা বলবো? উচ্ছ্বাস এবার শব্দ করে হেসে উঠলে নীলাদ্রি মাথা তুলে ওর দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। স্বামী স্ত্রীর মাঝে যেসব কথা হয়। নীলাদ্রি মুখ নিচু করে বসে আছে, অকারণেই হাত পা কাঁপছে। লোকটার কিছুক্ষণ আগের গম্ভীরতা কেটে গিয়ে আবার অন্য মানুষ হয়ে গেছে। এবার উচ্ছ্বাস মুখের সামনে হাত তুললে নীলাদ্রি মৃদু গলায় বলল, আর খেতে পারবো না। উচ্ছ্বাস জোর করল না, খাবারটা নিজের মুখে পুরে নিয়ে বলল, আজ তোমাকে তোমাদের বাসায় নিয়ে যাব। এই কথা শুনে নীলাদ্রি ভেতরে ভেতরে খুশি হয়ে গেল। পরক্ষণে একটা ভাবনা মনে আসতে মুখ অন্ধকার হয়ে এল। বাঁধো বাঁধো গলায় জানতে চাইল, আপনার বাড়ির লোকেরা? কথা শেষ করল না নীলাদ্রি। তবে সে যে এটুকু জিজ্ঞেস করেছে উচ্ছ্বাস এতেই খুশি। অন্তত শ্বশুরবাড়ির মানুষদের কথা ভাবছে তো। বেরোবার আগে তোমাকে সবার সাথে দেখা করিয়ে নিয়ে যেতে হবে। সবার সাথে দেখা করতে হবে শুনেই নীলাদ্রির কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। তার জীবনের সবথেকে বড় আতঙ্ক তো এটাই, অচেনা মানুষদের সামনে গেলেই তো হাত পা ঠান্ডা হয়ে আসে। উচ্ছ্বাস নীলাদ্রিকে নিয়ে নিচে এসে জানতে পারল বাবা অফিসে চলে গেছে, ভাইয়াও বেরিয়েছে। ভাবি আগেই নীলাদ্রিকে দেখেছে। উচ্ছ্বাস নীলাদ্রিকে নিয়ে দাদির ঘরে এলো। নীলাদ্রির ভয় কমাতে উচ্ছ্বাস হাতের মুঠোয় নীলাদ্রির হাত ধরে রাখল। জাহানারা বেগম নাতবউকে দেখেই নাখুশ মেজাজে বললেন, আমার কাছে আসার সময় হয়েছে তাইলে। আমি তো কই বউরে ঘর থেকে বাইরে করবি না। তোর বউয়ের যদি আবার আমার নজর লেগে যায়। নীলাদ্রি ভেতরে যেতে ভয় পাচ্ছে। উচ্ছ্বাস ওকে আশ্বস্ত করে বলল,
আমার উপর রেগে আছেন, তাই এমনিতেই এসব বলছে। তোমাকে কিছু বলবে না। উচ্ছ্বাস নীলাদ্রিকে নিয়ে দাদির সামনে এসে বলল, আমার বউকে দেখে তোমার হিংসে হচ্ছে বুড়ি। তোমার সতীন নিয়ে এসেছি বলে সহ্য করতে পারছো না। আহারে আমার সতীন রে, তোর বউয়ের আমার সতীন হওয়ার যোগ্যতা আছে। এই মায়া দেখি, এদিকে আসো। আমার চামড়ার সাথে তোমার চামড়া মিলাইয়া দেখি। জেবা হুড়মুড়িয়ে দরজায় এসে পড়লে জাহানারা বেগম তিক্ত গলায় বললেন, আরেক সতীন আসছে দেখো। এরে বাড়িতে জায়গা দিয়াই তো শনিটা লাগছে। এর লেঙ্গুল ধইরা ছোট্টা উই ধারাতে আসছে। জেবা গাল ফুলিয়ে বলল, নতুন বউয়ের সামনে কেন দজ্জালের মতো আচরণ করছেন দাদি? বেচারি আপনাকে ভয় পেয়ে যাবে। ভয় পাওয়া ভালো আছে। দাদি মুখে মুখে যত কথাই বলুক না, বউকে কাছে ডেকে বসালেন। নরম সুরে নতুন বউয়ের সাথে কথা বলছেন। নীলাদ্রির হাত ধরে বললেন, কৈতরের লাহান কাঁপতাছ কেন? ওইসব কাপা কাপি তোমার বেডা আদর সোহাগ করার সময়ে কইর। আমার সাথে শক্ত হয়ে বসো। কথাটা শুনে নীলাদ্রির লজ্জায় লাল হয়ে গেল। কান দিয়ে ধোয়া বের হতে তার। উচ্ছ্বাস এখানে বউয়ের পক্ষ নিয়ে বলল, তুমি যেভাবে ভয় দেখাচ্ছ আমার বউ কাঁপবে না তো কি করবে? ধমকে কথা না বলে মিষ্টি করে বলো, তাহলে আর কাঁপবে না। নীলাদ্রি একটা জিনিস খেয়াল করেছে, এই লোক দাদির সামনে এসে সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে গেছে। হাস্যোজ্জ্বল মিশুক একজন মানুষ মনে হচ্ছে। যেবার জিজ্ঞেস করল, মার সাথে নীলাদ্রির দেখা করাবে না? উচ্ছ্বাস বলল, আমরা এখন মার কাছেই যাচ্ছি। জাহানারা বেগম ছেলের বউয়ের চরিত্র সম্পর্ক জানেন। মেয়েটা এমনিতেই ভয় পাচ্ছে। এখন ওই ঘরে গেলে কথার তিক্ততায় মেয়েটাকে কাঁদিয়ে ছাড়বে। তাই তিনি বললেন, অহন আর তোর মার কাছে গিয়া কাম নাই। কয়েকটা দিন যাক, তোর মার মাথাও ঠান্ডা হোক। দাদি মানা করলেও উচ্ছ্বাস এমনটা করতে পারবে না। দাদির বারণ না শুনে নীলাদ্রিকে নিয়ে সে মার ঘরে চলে এলো। ভেতরে ঢোকার আগে নীলাদ্রিকে বলল, মা এমনিতে রাগী মানুষ না। মাকে তুমি যখন জানতে শুরু করবে তখন বুঝবে আমার মায়ের মতো মানুষ হয় না। এখন অবশ্য একটু রেগে আছে। তোমাকে যদি কিছু বলেও তাহলেও তুমি কষ্ট পেও না। নীলাদ্রি মাথা নাড়িয়ে সাইড দিল। মিসেস শর্মিলা শাশুড়ির ঘরে ছেলের শব্দ পেয়ে অন্য পাশে মুখ করে শুয়ে পড়েছিলেন। উচ্ছ্বাস ডাকলেও তিনি তাকালেন না। এমনকি একটা শব্দ পর্যন্ত করলেন না। উচ্ছ্বাস জানে মার রাগ এত সহজে পড়বে না। গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল সে। ড্যাশ 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 ড্যাশ। বাড়িতে এসে নিজের বাবা মাকে দেখে নীলাদ্রি কান্না আটকিয়ে রাখতে পারল না। মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মা পরম যত্নে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদছিস কেন পাগল মেয়ে? মাকে ছেড়ে যাওয়ার সময় কাঁদিস, আবার মার কাছে ফিরে এসেও কাঁদিস। তার বোনের কান্নাকাটি নতুন কিছু না। নীলা উচ্ছ্বাসকে নিয়ে দাদার ঘরে বসাল। দাদার সাথে থাকলে বেচারা অন্তত বোর হবে না। দাদা আবেগে নাচ জামাইকে জড়িয়ে ধরে বললেন, কেমন আছো ভাই? উচ্ছ্বাস মৃদু হেসে বলল, গতকাল যেমন দেখেছিলেন, আজ অবশ্য গতকালের থেকেও ভালো আছি। আদরের নাতনিকে দিয়ে দিয়েছি। ভালো থাকবে না কেন শুনি? উচ্ছ্বাস আশেপাশে তাকিয়ে দাদাজানের আদরের নাতনিকে খুঁজল। উহু, কোথাও নেই। বাড়ি আসার পর যে উধাও হয়েছে একবারও দর্শন দেয়নি। নীলাদ্রি ঘরে এসে তার ফোন হাতে নিয়ে দেখল বান্ধবীদের অসংখ্য অগণিত মিসড কল। সে ওয়াইফাই কানেকশন দেওয়ার সাথে সাথে টুংটাং শব্দে মেসেজের নোটিফিকেশনের খেলায় ফোন হ্যাং মরার দশা। নীলাদ্রি অনলাইনে এসেছে দেখেই মুন ভয়েস মেসেজ পাঠালো, এই শালি, এক রাত হয়নি। জামাই পেয়ে এখনই বান্ধবীদের ভুলে গেছিস? সব কয়েকটা অনলাইনেই ছিল। ভিডিও কল দিলে নীলাদ্রিকেও জয়েন করতে হলো। রাফা বিয়ে করে বর নিয়ে জাপান চলে গেছে। নেহা কাশ্মীর ঘুরতে গেছে। যে কারণে ইচ্ছে থাকলেও মন একা রাজশাহী থেকে নীলাদ্রির বিয়েতে আসতে পারেনি। তবে কথা ছিল নীলাদ্রি বাসর ঘরে বসে ভিডিও কল করবে। নেহা বলল, নীলাদ্রি কি হারামি রে তুই? বাসর রাতে জামাই পেয়ে আমাদের কথা ভুলে গেলি। রাফাটা আগেও ঠোটকাটা ছিল, বিয়ের পর আরও হয়েছে। সে বলল, তোরাও না। আমার বান্ধবীকে কেন দুষছিস? বান্ধবী নিশ্চয় কল দিত, কিন্তু দুলাভাই হয়তো ওকে সেই সুযোগটাই দেয়নি। তোদের তো আর বিয়ে হয়নি, তাই বুঝবি না। নেহা মুখ বাঁকিয়ে বলল, বিয়ে হয়নি তো কি হয়েছে? তোর সাথে থেকে থেকে কম অভিজ্ঞতা তো আর অর্জন করিনি।
দুইটা মিলে আরো নানান কথাবার্তা বলছে। এদের এসব কথাবার্তা শুনে নীলাদ্রির গাল লাল হয়ে গেছে। এত ফাজিল এরা। মুন এদের থামিয়ে দিয়ে বলল, এই তোরা থামবি। ঝগড়া করার হলে দূরে গিয়ে কর। নীলাদ্রি, তুই বিয়ের পিক দে। এখনো দুলাভাইকে দেখা হয়নি। পিকের কথা শুনে নীলাদ্রি ভাবনায় পড়ে গেল। ফারদিন মানে যার সাথে প্রথমে বিয়ে ঠিক হয়েছিল তার ছবি ওদের দেখিয়েছিল। কিন্তু বিয়েটা তো ফারদিনের সাথে হয়নি। যার সাথে হয়েছে তাকে এরা খুব ভালো করেই চিনে। একসময় তো ক্রাশ খেয়ে উল্টে পড়েছিল। এখন যদি এরা জানতে পারে তার বিয়ে উচ্ছ্বাস স্যারের সাথে হয়েছে তাহলে নিশ্চয় তাকে নিয়ে মজা উড়াবে। নীলাদ্রি ঠিক করলো সে কোন ছবি টবি দিবে না। হিরে ছবি দে। ছবি নেই। কল কাটছি আমি। আমাকে ডাকছে। মিথ্যা বলে নীলাদ্রি দ্রুত কল কেটে দিল। রাতের আগে নীলাদ্রি আর উচ্ছ্বাসের সামনে আসেনি। নীলাই এত বড় পেটটা নিয়ে এই ঘর থেকে ওই ঘরে ছুটাছুটি করে উচ্ছ্বাসকে জামাই আদর করেছে। সবার এত আদর আপ্যায়নের মাঝেও উচ্ছ্বাসের চোখ একজনকেই খুঁজছে। দুপুরের পর তাকে বেরোতে হয়েছিল। ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেছে। রাতে খাবার টেবিলে বসে এত বিশাল আয়োজন দেখে উচ্ছ্বাস মনে মনে নিজের জন্য দোয়া করে নিল। তাকে খেতে দেওয়ার সময় নীলাদ্রিকেও কাছে পিঠে দেখা গেল। নীলাদ্রি এই লোকের কাছাকাছি থাকতে না চাইলেও বোনের চোখ রাঙানি দেখে থাকতে হচ্ছে। উচ্ছ্বাস বেশ বুঝতে পারছে এই মেয়ে বাড়িতে এসে তাকে এড়িয়ে চলার চেষ্টা করছে। ঠিক আছে, সময় এবং সুযোগ সেও পাবে। তখন হিসেব বুঝে নিবে। নীলা তার বোনকে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চিনে। তাই তো জোর করে সাথে রাখছে। উচ্ছ্বাসের আশেপাশে থাকুক। একদিনের ভালোবাসা তৈরি না হলেও কাছাকাছি থাকলে জড়তা কেটে যাবে। নীলা তাই নীলাদ্রিকে উচ্ছ্বাসের পাতে খাবার তুলে দিতে বলছে। ইচ্ছে না করলেও নীলাদ্রিকে বোনের কথা শুনতে হচ্ছে। নীলা আরেকটা জিনিসও লক্ষ্য করেছে, তারা কিছু দিতে গেলে উচ্ছ্বাস না করছে। পেট ভরে গেছে, আর খেতে পারবে না কত বাহানা। অথচ নীলাদ্রি দিলে কিছুই বলছে না। উল্টো চুপচাপ খেয়ে নিচ্ছে। খাওয়া দাওয়ার পর্ব সেরে উচ্ছ্বাস নীলাদ্রির ঘরে চলে এলো। আজ তাদের থাকার প্ল্যান ছিল না। যাওয়ার কথা বললে নীলাদ্রির কাদো কাদো মুখের দিকে তাকিয়ে আজকের রাতটা থেকে যাবে ঠিক করল। নীলাদ্রি বোনের ঘরে এসে বসে আছে। সে জিজ্ঞেস করল, আপুর দুলাভাই কবে আসবে? এই লোকের কথা আমার কাছে জানতে চাইবি না। সে দেশ সেবা করে জাতিকে উদ্ধার করে ফেলুক। বউ সেবা তাকে করতে হবে না। আগে জানলে এই গরুকে বিয়ে করার থেকে ভালো উচ্ছ্বাসকে বিয়ে করে নিতাম। কথাটা বলেই নীলা জিভ কামড় দিল। বলিয়েই দিয়েছিল উচ্ছ্বাস এখন তার বোনের বর। এসব কথা মুখে আনাও পাপ। আগে যা হবার হয়েছে। এখন সম্পর্ক বদলে গেছে। নীলাদ্রি ইচ্ছে করেই বোনের সাথে সময় ব্যয় করছে। ঘরে যেতে ইচ্ছে করছে না। নীলাও বেশ বুঝতে পারল। হাই তুলতে তুলতে নীলাদ্রিকে ঘর থেকে বের করে দিয়ে বলল, ঘুম পাচ্ছে, তুইও গিয়ে শুয়ে পড়। কে আর করার? সারা রাত তো সে আপুর ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে পারবে না। তাই তীর পায়ে নীলাদ্রি নিজের ঘরের দিকে যাচ্ছে। ঘরে এসে দেখল উচ্ছ্বাস ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সে এক মুহূর্ত দেরি করল না। তাড়াতাড়ি গিয়ে বিছানায় একপাশে জায়গা রেখে অন্য পাশে শুয়ে পড়ল। নীলাদ্রি ঘরে পা রাখার পরই উচ্ছ্বাস ওর উপস্থিতি টের পেয়েছে। কল শেষ করে রুমে এসে দেখল নীলাদ্রি শুয়ে পড়েছে। মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হাসল সে। একে তো ঘরে আসতে এত সময় লাগিয়েছে, এখন আবার এসে শুয়ে পড়েছে। এই মেয়েকে কি শাস্তি দেওয়া উচিত? হঠাৎ ঘরের আলো নিভে গেলে নীলাদ্রি কেঁপে উঠল। তবে সে কিছুই বলতে পারল না। সে মুখ খুললেই লোকটা জেনে যাবে সে জেগে আছে। উচ্ছ্বাস নীলাদ্রির পাশে এসে শুয়ে পড়ল। নীলাদ্রি নড়াচড়া বিহীন শক্ত হয়ে পড়ে রইল। ওই মানুষটা তার পাশে শুয়েছে। অস্বস্তিতে নীলাদ্রি জমে যাচ্ছে। লাইটটাও অফ করা। নীলাদ্রি হঠাৎ তার পেটে কারো স্পর্শ অনুভব করল। উচ্ছ্বাস আচানক দুহাতে নীলাদ্রির কোমর ধরে টেনে ওকে কাছে নিয়ে এলো। নীলাদ্রির দম বেরিয়ে যাওয়ার জোগাড়। থরথর করে কাঁপতে লাগলো বেচারি। নিঃশ্বাস আটকে রেখেছে। উচ্ছ্বাস আদেশের সুরে বলল, নিঃশ্বাস ছাড়ো নীলাদ্রি। নীলাদ্রি আটকে রাখা নিঃশ্বাস শব্দ করে ছাড়ল। উচ্ছ্বাস আগের থেকেও কড়া গলায় বলল, কাঁপাকাঁপি বন্ধ করো। নীলাদ্রি কাঁপাকাঁপি বন্ধ করতে পারল না, বরং আরও বেশি কাঁপতে লাগল। উচ্ছ্বাস নিঃশব্দে হাসল। কণ্ঠস্বর নরম করে বলল,
চোখ বন্ধ করে ঘুমাও বলেই সে নীলাদ্রির গলায় মুখ গুজে দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। এদিকে নিজের বুকের ধুকপুকানি নীলাদ্রি পরিষ্কার শুনতে পাচ্ছে। ফ্যানের নিচেও দরদর করে ঘামছে। কয়েকবার ঢোক গিলেও শুকনো গলা ভেজাতে পারছে না। লোকটা ঘুমাতে বললেই কি সে আজ ঘুমাতে পারবে, নাকি তার চোখে ঘুম আসবে? বিদায় সবসময়ই বেদনাদায়ক হয়। একটা রাত বাড়িতে ছিল, আজ ফিরে যাওয়ার সময় নীলাদ্রির মনে হচ্ছে সে তার সবকিছু ফেলে যাচ্ছে। অবশ্য ফেলেই তো যাচ্ছে। বাবা মা বোন দাদা। মাকে জড়িয়ে নীলাদ্রি কাঁদলে নীলা কপট রাগ দেখিয়ে বলল, কি শুরু করলি? হ্যাঁ, প্রতিবার এসে যাওয়ার সময় কি তুই এভাবে কাঁদবি? তাহলে তো উচ্ছ্বাসকে বলতে হবে তোকে যেন আর নিয়েই না আসে। গাড়িতে বসেও নীলাদ্রির কান্না চলমান রইল। উচ্ছ্বাস ড্রাইভ করতে করতে নীলাদ্রিকে দেখছে। নীলাদ্রির দিকে রুমাল এগিয়ে দিয়ে বলল, যদিও প্রথম সন্তান আমি মেয়েই চাইতাম, কিন্তু তোমাকে দেখে চাওয়া পাল্টে গেছে। আমার মেয়ের যদি স্বামীর সাথে যাওয়ার সময় এভাবে কাঁদে আমি ওকে যেতে দিব না। তোমার বাবা মা তো তবুও দিয়েছে। উচ্ছ্বাসের এই কথা শুনে নীলাদ্রি কাঁদতে ভুলে গেল। এই লোক কতদূর ভেবে ফেলেছে। কল্পনায় মেয়ের জন্ম দিয়ে তার বিয়ে পর্যন্ত চলে গেছে। নীলাদ্রি ফালফাল চোখে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে আছে। উচ্ছ্বাস সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করলেও বুঝতে পারছে নীলাদ্রি তাকিয়ে দেখছে। ভীষণ কষ্টে হাসি চেপে রাখল সে। নীলাদ্রির কান্না থামানোর জন্যই এসব কথা বলেছে সে। উচ্ছ্বাস নীলাদ্রিকে নিয়ে বাড়িতে পা দিয়ে একটা খুশির খবর শুনল। উৎসব খুশিতে আত্মহারা হয়ে ছোট ভাইকে জড়িয়ে ধরে বলল, আমাকে কংগ্রাচুলেশন বল। উচ্ছ্বাস প্রথমে বুঝতে না পেরে ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, কোন দুঃখে? দুঃখে না গাধা সুখে। আমি বাবা হতে যাচ্ছি। আর তুই চাচা। উচ্ছ্বাস নিজেও অনেক বেশি খুশি হল। ভাইকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আগে আমাকে কংগ্রাচুলেশন জানাও, আমি চাচা হচ্ছি। নীলাদ্রি এই খুশি উপলব্ধি করতে পারে। আপুর প্রেগন্যান্সির খবর শুনে সেও এতটা খুশি হয়েছিল। জেবা লজ্জিত মুখে বসে বসে এদের কাণ্ড দেখছে। তার বর দেবর দুইটাই পাগল। নীলাদ্রি জেবার পাশে বসলে জেবা ওর দিকে তাকিয়ে বলল, পাগলদের কাণ্ড দেখো। নীলাদ্রি মৃদু হাসল। জেবার মুখের দিকে তাকিয়ে বলে দেওয়া যাচ্ছে সে কতটা খুশি। উচ্ছ্বাস জেবার সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাবি আমার কিন্তু জুনিয়র ইউসুফ খান লাগবে। জেবা অবাক হবার নাটক করে বলল, ওমা, তুমি কবে থেকে ছেলে পছন্দ করো? আমি তো জানতাম তুমি মেয়ে পছন্দ করো। উচ্ছ্বাস নীলাদ্রির দিকে চোখ রেখে বলল, মেয়ে বড় হলে বিয়ে দিতে হবে ভাবি। নীলাদ্রি লজ্জা পেল। এই লোক এমন কেন? জবা হো হো শব্দে হেসে উঠে বলল, ঘরজামাই নিয়ে আসবে না হো। না, ওসব ঘরজামাই শব্দ ভালো শোনায় না। জেবা নীলাদ্রিকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসকে জিজ্ঞেস করল, তুমি কবে খুশির খবর দিচ্ছ দেবরজি? আমি একা তো এই প্রশ্নের উত্তর দিতে পারবো না ভাবি। যার মাধ্যমে আসবে সে তৈরি থাকলে সামনের বছরই বড় আম্মু ডাক শুনতে পারবে ইনশাআল্লাহ। নীলাদ্রির কান দিয়ে ধোয়া বের হচ্ছে। এই লোক এত ঠটকাটা। হায় আল্লাহ। নীলাদ্রির মাটির সাথে মিশে যেতে যেতে ইচ্ছে করছে। 6টা বছর অপেক্ষা করার পর আল্লাহ জেবাকে এই খুশি দিয়েছেন। বাড়ির সবাইও অনেক খুশি। জেবা কেন মা হতে পারছে না তা নিয়ে কেউ অবশ্য কিছু বলেনি। তবে মনে মনে সবাই চাইতো বাড়িতে একটা বাচ্চা আসুক। জেবা নিজেই সবথেকে বেশি চাইতো। জেবা এই সুযোগের সদ্ব্যবহার করে শ্বশুর শাশুড়ির কাছে একটা আবদার রাখল। উচ্ছ্বাস আর নীলাদ্রির বিয়েটা যেন তারা মেনে নেয়। ছেলের বউয়ের খুশির দিকে তাকিয়ে মিসেস শর্মিলাকে বিয়েটা মেনে নিতে হলো। ছেলে বউ নিয়ে বাড়িতে এসেছে শুনে ইউসুফ খান তো বৌমাকে না দেখেই মেনে নিয়েছিল। কিন্তু মিসেস শর্মিলা মন থেকে এখনো মেনে নিতে পারেনি, আর না ভবিষ্যতে পারবে। তারপরও বড় ছেলের বউয়ের জন্য কিছু বলল না। ঠিক হলো রিসিপশন অনেক বড় করে রাখা হবে। নীলাদ্রির কাছে এসব আনুষ্ঠানিকতা ঝামেলা ছাড়া কিছুই মনে হয় না, তবে তার বলারও কিছু নেই। উচ্ছ্বাস নিজেও চায় সবাই জানুক নীলাদ্রি তার স্ত্রী। সে আড়ালে ভাবিকে ছোট্ট করে বলল, থ্যাঙ্কস ভাবি। জেবা হেসে বলল, ওসব থ্যাঙ্কস চাই না, বড় আম্মুর ডাক শুনতে চাই। দুই পরিবারের সামনাসামনি বসা উচিত। বিয়েটা তো হয়ে গেছে, এখন সামাজিকতা মেনে বাকি অনুষ্ঠানও হয়ে যাক। ইউসুফ খান বড় ছেলেকে নিয়ে বৌমার বাবা মার সাথে দেখা করতে এসেছে। উচ্ছ্বাসর সাথে এসেছে।
মিসেস শর্মিলা আসেননি। ইউসুফ খান এই পরিবারকে চিনতে পেরেছেন। ছেলের দিকে চোখ বড় বড় করে চাইলেন তিনি। বড় মেয়ের সাথে এনগেজমেন্ট হয়েছিল, বিয়েটা হয়নি। এই ছেলে ওই পরিবারের ছোট মেয়েকেই বিয়ে করেছে। শর্মিলা জানতে পারলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিবে। বেআইনের সাথে কথা বলে সব ঠিক করে বাড়ি থেকে বেরিয়ে ইউসুফ খান বললেন, বিয়ে করার জন্য এদের মেয়েকে পেলি বাপ। তোর মা জানতে পারলে তোকে বাড়ি থেকে বের করে দিবে। ওই ঘটনা তোর মা এখনো ভুলতে পারেনি। উচ্ছ্বাস হাই তোলার মতো করে বলল, তুমি আছো কেন? নিজের বউকে একটু বোঝাতে পারবে না? তুই কি চাচ্ছিস তোর সাথে তোর বাপও বাড়ি ছাড়া হোক? উৎসব হাসতে হাসতে বলল, তুমি মাকে এত ভয় পাও কেন? তুই তোর বউকে ভয় পাস না? উৎসব আর কিছু বলল না। বউকে সে বাঘের মতো ভয় পায়। মাঝে 2টা দিন কেটে গেল। ইচ্ছে না থাকলেও মিসেস শর্মিলাকে ছেলের রিসেপশনে চেনা পরিচিত অনেকজনকে দাওয়াত দিতে হলো। মিসেস শর্মিলা তার ঘনিষ্ঠ বান্ধবী মার্জিয়াকে বলতে পারল না। তবে মিসেস শর্মিলা না বললেও মার্জিয়া শোনার বাকি থাকেনি। মার্জিয়া আজখান বাড়িতে এসেছে। মিসেস শর্মিলার সাথে তার সম্পর্কে অনেক দিনের পুরনো। তার মেয়েকে ছেলের বউ করবে আশা দিয়ে কেন মেয়েটার স্বপ্ন ভেঙেছে এর জবাব নিয়ে যাবে। বাড়িতে পা রেখেই তিনি চেঁচামেচি লাগিয়ে দিলেন। জেবা কানে দেওয়ার জন্য তুলো খুঁজতে লাগল। তুফান এসে গেছে। মার্জিয়া জেবাকে দেখেই জিজ্ঞেস করল, তোমার শাশুড়ি মা কোথায়? জেবা জবাব দেওয়ার আগেই মিসেস শর্মিলা বেরিয়ে এলেন। মার্জিয়া তাকে দেখে তেলেবেগুনি জ্বলে উঠে বলল, এই কাজ তুমি কিভাবে করতে পারলে শর্মিলা? আমার মেয়েটা কি দোষ করেছিল? তুমি আর তোমার ছেলে কেন আমার মেয়েটাকে এত কষ্ট দিলে? মার্জিয়াকে শান্ত করার জন্য মিসেস শর্মিলার কাছে কোন কথা নেই। সে জানে মেয়েটার সাথে অন্যায় হয়েছে। নীলাদ্রি দাদির ঘরে ছিল। বাইরে চেঁচামেচি শুনে দাদি বলল, চলো তো নাতবউ দেখে আসি। দাদি নীলাদ্রির হাত ধরে এখানে এসে উপস্থিত হলে মার্জিয়া নীলাদ্রিকে দেখে বুঝে গেল, এটাই সেই মেয়ে যার জন্য তার মেয়ের কপাল পুড়েছে। নীলাদ্রি কিছু বুঝে ওঠার আগেই মার্জিয়া ক্ষিপ্র গতিতে নীলাদ্রির সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি আমার মেয়ের সুখ কেড়ে নিজের সুখী হবে মনে করেছ। তোমার মতো মেয়ে আমি অনেক দেখেছি। দোষ তো আসলে তোমারও না। তোমার বাবা মাই হয়তো তোমাকে এই শিক্ষা দিয়েছে। নীলাদ্রির সাথে কখনো কেউ উঁচু গলায় কথা বলেনি। কটু কথা সে নিতে পারে না। এই মহিলার কথা শুনে আপনাতেই তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। জেবা অবশ্য নীলাদ্রির পক্ষ নিল। আপনি নীলাদ্রিকে এসব কথা বলতে পারেন না আন্টি। মার্জিয়া তেতে উঠে বলল, কেন পারব না? এই মেয়ে আমার মেয়ের জায়গা নেওয়ার সময় তোমরা কোথায় ছিলে? জানতে না উচ্ছ্বাসের সাথে মনিকার বিয়ে হবে? মার্জিয়া নীলাদ্রির দিকে তাকিয়ে খুবই নোংরাভাবে বলল, আর তুমিও মেয়ে ছেলে দেখেছ আর গলায় ঝুলে পড়েছে। আগে পরে কোনো কিছু জানার চেষ্টা করনি। পরিবার থেকে এই শিক্ষাই পেয়েছ। অবশ্য তোমার পরিবারের দেওয়া শিক্ষা নিয়েও আমার সন্দেহ আছে, না হলে ছেলের বাবা মা ছাড়া শুধু ছেলের হাতে কোন পরিবার মেয়ে তুলে দেয়? মার্জিয়া যেভাবে পারল নীলাদ্রিকে কথা শুনিয়ে গেল। মিসেস শর্মিলাও বাধা দেননি। জেবা বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। শেষে দাদি কঠিন ভাষায় মার্জিয়াকে বলল, তোমার সাহস তো কম না, কার বাড়িতে দাঁড়াইয়া কারে কথা শোনাও তুমি? বেশি কথা কইবা ঘাট ধইরা বাড়ি থেকে বের করে দিমু দেখছ। তুমি আমারে চিনো না। জাহানারা বেগম আমি। আমার সামনে দাঁড়াইয়া তুমি আমার নাতবউরে কথা শোনাও। আমার নাতি কোনোদিনও বলে নাই সে তোমার মেয়েরে বিয়ে করব। তুমি জোর কইরা আমার নাতির ঘাড়ে তোমার মেয়েরে তুইলা দিতে চাইছ। মেয়ে এত বেশি হইছে তাইলে জন্ম দিছিলা কেন? ওই মহিলার কথাগুলো নীলাদ্রি কিছুতেই ভুলতে পারছে না। আর না চোখের পানি থামাতে পারছে। ঘরে এসে বিছানায় উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে কেঁদে চলেছে। উচ্ছ্বাস বেরিয়েছিল। বাড়ি ফিরে রুমে এসে নীলাদ্রির দিকে তাকিয়েই বুঝে গেল তার অবর্তমানে এমন কিছু হয়েছে যার জন্য নীলাদ্রি কেঁদেছে। অনেক আগেই নীলাদ্রি চোখে মুখে পানি দিয়ে এসেছে। সে ঠিক করেছে এই ঘটনার ব্যাপারে লোকটাকে কিছুই বলবে না। কি হয়েছে নীলাদ্রি? কিন্তু উচ্ছ্বাসের এমন প্রশ্নে নীলাদ্রি কিছুটা ভড়কে গেল। ভাবল বাইরে থেকে নিশ্চয় শুনে এসেছে। নীলাদ্রি কিছু না বললেও উচ্ছ্বাস ওর ফোলা চোখ দেখে প্রশ্নটা করেছে। নীলাদ্রি উত্তর না দিয়ে কাচুমাচু মুখে বসে আছে। উচ্ছ্বাস এসে ওর পাশে বসলে নীলাদ্রি একটু সরে গেল।
কোমল গলায় উচ্ছ্বাস বলল, কি হয়েছে আমাকে বলো। নীলাদ্রি তবুও চুপ থাকল। উচ্ছ্বাস নীলাদ্রির দিকে তাকিয়ে ছোট্ট একটা দম ফেলল। এই মেয়ের থেকে কথা বের করা কষ্টের কাজ হয়ে যাবে ভেবে সে নিচে চলে এলো। ভাবির থেকে সব জেনে আবার রুমে এলো। তবে এবার তার মুখ থমথমে, চোখে রাগের আভাস। নীলাদ্রির হাত ধরে বলল, এসো আমার সাথে। উচ্ছ্বাস নীলাদ্রিকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেই সিট বেল্ট লাগিয়ে দিল। নীলাদ্রি উচ্ছ্বাসের দিকে তাকিয়ে ভয়ে এটাও জিজ্ঞেস করতে পারল না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে। একটা বাসার সামনে গাড়ি দাঁড় করিয়ে উচ্ছ্বাস নেমে এলো। এপাশে এসে দরজা খুলে নীলাদ্রিকে নামতে বলল, নামো। নীলাদ্রি নামলে আবার নীলাদ্রির হাত ধরে ভেতরে নিয়ে যেতে লাগলো। নীলাদ্রি বুঝতে পারছে না এটা কার বাড়ি। ভয় লাগলেও সে এবার জিজ্ঞেস করে বসল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? চুপচাপ চলো। উচ্ছ্বাসের ধমক খেয়ে নীলাদ্রি চুপ হয়ে গেল। উচ্ছ্বাস মনিকাদের বাসায় এসেছে। কলিং বেল চাপলে একটা মেয়ে দরজা খুলে দিল। উচ্ছ্বাস জিজ্ঞেস করল, মনিকা বাসায় আছে? আছে। ডাকো ওকে। মনিকার মন মেজাজ ভালো নেই, সেই সাথে শরীরও খারাপ যাচ্ছে। তবুও কাজের মেয়ের কথা শুনে সে নিচে এসেছে। উচ্ছ্বাসকে মনিকা আশা করেনি। উচ্ছ্বাসকে দেখে সে যতটা খুশি হয়েছিল উচ্ছ্বাসের সাথে নীলাদ্রিকে দেখে ততটাই কষ্ট পেল। আমি তোকে কখনো বলেছি আমি তোকে ভালোবাসি বা তোকে বিয়ে করব? উচ্ছ্বাসের এমন প্রশ্নে মনিকা বোকার মতো তাকিয়ে রইল। উচ্ছ্বাস যথেষ্ট শান্ত স্বরেই কথা বলছে, আমার মা তোকে কি বলেছে তার দায়ভার তো আমি নেব না। কারণ আমি সব সময় তোর কাছে ক্লিয়ার ছিলাম। আমি তোকে কখনো আশা দেইনি। তারপরও কেন তুই আশা রেখেছিস? আর আজ তোর মা কোন সাহসে আমার বাড়িতে গিয়ে আমার বউকে অপমান করেছে? মনিকা মনে মনে নিজের উপরই তাচ্ছিল্য করে হাসল। নিজের মন তাকে উপহাস করে বলল, উচ্ছ্বাস তোর জন্য আসেনি হতভাগী, নিজের বউয়ের হয়ে লড়তে এসেছে। মনিকা চেহারার ভাব স্বাভাবিক রেখেই বলল, মাকে আমি যেতে বলিনি। জানি তোকে অন্তত এতটুকু চিনি, কিন্তু তোর মা আমাদের বাড়িতে গিয়েছে, আমার বউকে অপমান করে এসেছে। মার্জিয়া এসময় বাড়ি ফিরল। উচ্ছ্বাসদের বাড়ি থেকে সে আরেকটা বন্ধুর বাড়ি গিয়েছিল। তার সেই বন্ধু মনিকার জন্য একটা ভালো পাত্রের সন্ধান এনেছে। নিজ বাড়িতে উচ্ছ্বাসকে দেখে মার্জিয়া রাগে ফেটে পড়ে বলল, আমার বাড়িতে তুমি কেন এসেছো? আর কি চাও তুমি? আমার মেয়েটাকে ভেঙেচুরে দিয়ে তোমার শান্তি হয়নি, এখন বউ নিয়ে দেখাতে এসেছো তুমি কত সুখে আছো। মার্জিয়া আন্টি মায়ের অনেক দিনের পুরনো বন্ধু, বয়সেও তার থেকে অনেক বড়। সেজন্যই উচ্ছ্বাস এখনো শান্ত আছে। আপনি আমাদের বাড়িতে কেন গিয়েছিলেন? আমার বউকে ওসব কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? মার্জিয়া নীলাদ্রির দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হেসে বলল, এই মেয়ের জন্য এখন তুমি আমাকে শাসাতে এসেছ? উচ্ছ্বাস খুবই শান্ত স্বরে বলল, শাসাতে আসিনি আন্টি, ক্লিয়ার করতে এসেছি। আপনার মেয়ের সাথে কখনোই আমার কোন ধরনের সম্পর্ক ছিল না। আমার কথা বিশ্বাস না হলে আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করে নিয়েন। তাকে আমি বিয়ের স্বপ্ন দেখাইনি। তারপরও যদি আমার জন্য আপনার মেয়ে কষ্ট পেয়ে থাকে তাহলে আমি তার কাছে ক্ষমা চাইতেও রাজি আছি। যা কিছুই হয়েছে তা আমাদের মাঝে হয়েছে, কিন্তু আপনি আমাদের মাঝে কেন আমার বউকে টেনেছেন? নীলাদ্রি তো এ ব্যাপারে কিছুই জানত না, তাহলে তাকে কেন কটু কথা বলেছেন? মার্জিয়া মুখ চামটা দিয়ে বলল, তুমি যেমন তোমার বউয়ের টানে আমার বাড়ি পর্যন্ত ছুটে এসেছ, আমিও আমার মেয়ের টানে গিয়েছি। আপনি যেতেই পারেন, আমার আপত্তি নেই। আমাকে দোষ দিতে পারেন, এতেও আমার কোন আপত্তি নেই। আমার আপত্তি তখন হবে যখন আপনি আমার বউয়ের দিকে আঙুল তুলবেন। আমার বউ কোনোভাবে আপনার মেয়ের জায়গা নেয়নি। নীলাদ্রি আমার জীবনে আসেনি, আমি নিজে ওকে আমার জীবনে এনেছি। তাই এসবের জন্য আপনি নীলাদ্রিকে দায়ী করতে পারেন না। আজ যা হয়েছে তা আমি যেতে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে এরকম কিছু হলে আমি ভুলে যেতে বাধ্য হব আপনি মনিকার মা এবং আমার মায়ের বন্ধু। নীলাদ্রি ফালফাল চোখে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে আছে। এই মানুষটাকে সে চেনার চেষ্টা করছে। উচ্ছ্বাস নীলাদ্রিকে নিয়ে মনিকাদের বাসা থেকে বেরিয়ে এলো। নীলাদ্রির হাত এখনো ওর হাতে ধরা, এখানে এসে একবারের জন্য ছাড়েনি। নীলাদ্রিকে গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসল। অনেক কষ্ট করে রাগ কন্ট্রোল করে রেখেছে, রাগ ঝাড়তে পারছে না।
যার কারণে মাথার ভেতর ব্লাস্ট হচ্ছে। নীলাদ্রি পলকহীন চোখে মানুষটার দিকে তাকিয়ে আছে। কিছুটা সময় নিয়ে নিজেকে সামলে নিয়ে হঠাৎ নীলাদ্রির দিকে ঝুঁকে এসে সিট বেল্ট লাগিয়ে দিল। উচ্ছ্বাস এতটা কাছে চলে এলে নীলাদ্রি খিচে চোখ বন্ধ করে নিল। তোমাকে কেউ কিছু বললেও আমাকে বলবে না। আমি তোমার কেউ না। কথাটা কানে যেতেই নীলাদ্রি চোখ খুলে তাকালো। ততক্ষণে উচ্ছ্বাস তার সিটে ফিরে গেছে। নীলাদ্রি বুঝল, এই কথাটায় রাগ না থাকলেও চাপা অভিমান ছিল। এখানে আসার সময় ভয় লাগছিল, কিন্তু এখন ভয় লাগছে না। উল্টো সে বুঝতে পারছে এই লোকটা পাশে থাকলেই সে নিরাপদ। বাড়ি এসেও উচ্ছ্বাস নীলাদ্রির সাথে ঠিকমতো কথা বলছে না। সে মানছে বিয়েটা নীলাদ্রির ইচ্ছেতে হয়নি। পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে নীলাদ্রিকে এই বিয়েতে রাজি হতে হয়েছে। কিন্তু সে তো মেয়েটাকে মানিয়ে নেওয়ার জন্য সবরকম সাহায্য করে যাচ্ছে। তারপরও কেন নীলাদ্রি তাকে ভরসা করতে পারছে না? যে বা নীলাদ্রিকে ধরে সবকিছু জেনে নিল। তার দেবরটা এতটা পজেসিভ আগে জানতো না তো। জবা টেনে টেনে বলল, মা গো মা, বউয়ের জন্য যুদ্ধ বাঁধিয়ে দিতেও প্রস্তুত দেখা যাচ্ছে। কি খাইয়ে আমার দেবরটাকে এরকম পাগল বানালে বলো তো? নীলাদ্রি আগেও যে উচ্ছ্বাসের সাথে খুব একটা কথা বলতো এমন না। তখন উচ্ছ্বাস বলতো, সে উত্তর দিত। এখন তো উচ্ছ্বাসও বলছে না। নীলাদ্রির কান্না পাচ্ছে। সে বুঝতে পারছে লোকটা তার উপর রেগে আছে, কিন্তু সে এখন কি করবে এটাই বুঝতে পারছে না। পুরোটা বিকেল নীলাদ্রি মনমরা হয়ে কাটালো। যে বা বিষয়টা ধরতে পেরে নীলাদ্রিকে একটু চাপ দিতেই নীলাদ্রি বলে দিল, উনি আমার সাথে কথা বলছেন না ভাবি, এমনকি আমার দিকে তাকাচ্ছেনও না। এই কথা শুনে জেবা হেসে বলল, দূর, এত ছোট একটা বিষয় নিয়ে তুমি এত ভাবছ? বরের রাগ ভাঙানো বউয়ের বা হাতের কাজ। নীলাদ্রি চাপা স্বভাবের হলেও আজ নিজে থেকে জিজ্ঞেস করল, আমি কিভাবে উনার রাগ ভাঙাবো ভাবি? মেয়েটাকে যেবার পছন্দ হয়েছে। ভীষণ চাপা স্বভাবের লাজুক একটা মেয়ে। খুব কম কথা বলে, তবুও তার কাছে আপন লাগে। যেবার দুষ্টুমি করে বলল, এর বাবা, বলে কি এই মেয়ে? বরের রাগ কিভাবে ভাঙাতে হয় এটাও জানো না? নীলাদ্রি মুখ ছোট করে ফেলে বলল, সত্যি জানি না ভাবি। আমি জানি, তোমাকে শিখিয়ে দেব। নীলাদ্রি চুপ থাকল। যেবা নীরবতা সম্মতি ধরে নিয়ে বলল, শেখাতে পারি তবে কানে কানে। যেবার মনের দুষ্টুমি নীলাদ্রি বুঝতে পারল না। সে সত্যি সত্যি ভাবির সাহায্য চাচ্ছে। কিন্তু যেবা কানে কানে যে কথা বলল তা শুনে নীলাদ্রি লজ্জায় লাল নীল হতে লাগল। ওকে এতটা লজ্জা পেতে দেখে যেবা উচ্চ শব্দে হেসে উঠল। এত লজ্জা কেন পাচ্ছ মেয়ে? তোমারই তো বর। নীলাদ্রি জড়ানো গলায় ধীরে বলল, আমি পারবো না ভাবি। উচ্ছ্বাস রাতে বাড়ি ফিরেছে। রুমে গিয়ে নীলাদ্রির সাথে কোনরূপ কথা না বলে ফ্রেশ হয়ে নিচে চলে এলো। দাদির সাথে বসে কতক্ষণ গল্প করল। তারপর বাবা এলো। সবাই খাবার টেবিলে বসলে তার আর নীলাদ্রির রিসিপশন কবে রাখলে ভালো হবে সে ব্যাপারে কথা উঠল। যেবা উচ্ছ্বাসের প্লেটে খাবার বেড়ে দেওয়ার সময় নিচু গলায় বলল, দেবরজি, আপনার রাগ ভাঙানোর জন্য আজকের রান্না আপনার বউ করেছে। উচ্ছ্বাস একবার খাবার টেবিলের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, এত সব ও করেছে? তুমি ওকে কেন রান্নাঘরে যেতে দিয়েছ ভাবি? বউয়ের প্রতি ছেলের ভালোবাসা দেখে যেবার জ্ঞান হারানোর দশা। মা গো মা, তোমার বউ রেঁধেছে শুনে এত কষ্ট লাগছে। সারা বছর যে আমি রাতি আমার বেলা কষ্ট লাগে না। উচ্ছ্বাস মৃদু হেসে বলল, তুমি তো শখ করে রাধো ভাবি। বাড়িতে 3টা কাজের লোক আছে। তোমার বউ শখ করেই রেঁধেছে। আর সবকিছু ও রাঁধেনি। গরুর মাংস আর ইলিশ মাছ রেঁধেছে। বাকিগুলো আমি রেঁধেছি। এতটাও অমানবিক না আমি। নতুন বউকে দিয়ে সব রাঁধাব। উচ্ছ্বাস হাসল। নীলাদ্রি কাছাকাছি দাঁড়িয়ে আছে। ওর দিকে এক পলক তাকিয়ে ভাবিকে বলল, ধন্যবাদ ভাবি। অত ধন্যবাদ দিয়ে কাজ নেই। কি কথা ছিল সেটা মনে রাখলেই হবে। স্বামীদের খাওয়ার পরই বউদের খেতে হবে, এ বাড়িতে তেমন কোন নিয়ম নেই। সবাই একসাথেই খেতে বসে। উচ্ছ্বাস নীলাদ্রিকে ডাকার আগেই যেবা ওকে উচ্ছ্বাসকে পাশের চেয়ারে বসিয়ে দিল। নীলাদ্রি খাওয়ার মাঝেও যে তাকে দেখছে উচ্ছ্বাস ঠিকই বুঝতে পারছে। খাওয়া দাওয়া শেষ হলে উচ্ছ্বাস মা বাবার ঘরে গেল। মার্জিয়া আন্টি ঘটনাটা অন্যভাবে মার কানে তুলতে পারে, তাই উচ্ছ্বাসী মাকে জানাতে এলো ও বাড়িতে কি কি হয়েছে। নীলাদ্রি ঘরে চলে এসেছে।
উচ্ছ্বাসের আসার অপেক্ষা করছে। লোকটা কি তার উপর রাগ করে ঘরেও থাকতে আসবে না? সে কিভাবে এই লোকের রাগ ভাঙাবে? জেবা ভাবির বলা কথাটা মনে পড়ে যেতেই নীলাদ্রি দুপাশে সজোরে মাথা নাড়াল। না বাবা, ওসব তাকে দিয়ে হবে না। তার থেকে ভালো রাগ করে থাকুক। উচ্ছ্বাস ঘরে এসে দরজা লাগিয়ে দিয়েছে। শব্দ পেয়ে নীলাদ্রি সেদিকে তাকালো, কিন্তু উচ্ছ্বাস তার দিকে দেখল না। এতে নীলাদ্রি একটু যেন কষ্ট পেল। উচ্ছ্বাস শুয়ে পড়েছে, নীলাদ্রি বসে আছে। মানুষটার এরূপ আচরণ সত্যিই তাকে কষ্ট দিচ্ছে। লাইট অফ করো নীলাদ্রি। মানুষটা প্রয়োজনে কথা বলছে, তবুও তো বলেছে। নীলাদ্রির এতেই খুশি লাগলো। সে আলো নিভিয়ে নিজেও শুয়ে পড়ল। নীলাদ্রি মনে মনে ভাবছে প্রতিদিন তো লোকটা তাকে কোলবালিশ বানিয়ে ঘুমায়। আজ রেগে আছে বলে নিশ্চয় এমনটা করবে না। নীলাদ্রির ভাবনা ভুল প্রমাণ করে তখনই উচ্ছ্বাস দুহাতে ওকে কাছে টেনে নিল। নীলাদ্রি আজ জমে গেল না, উল্টো সে যেন স্বস্তি পেল। আমার রাগ ভাঙানোর জন্য নাকি তুমি আজ রান্না করেছ? ভাবি তাহলে বলেই দিয়েছে। নীলাদ্রি বলতে না করেছিল, আমার রাগ ভাঙানোর জন্য তোমাকে আগুনের সামনে দাঁড়িয়ে কষ্ট করে রান্না করতে হবে না। আবার যদি আমি কখনো রেগে যাই তাহলে একবার জড়িয়ে ধরো, তাহলেই হবে। লজ্জা পেয়ে নীলাদ্রির কান গরম হয়ে গেল। ভাবিও তাকে এই কথাই বলেছিল। ড্যাশ 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 ড্যাশ। দেখতে দেখতে রিসিপশনের দিন চলে এলো। রিসিপশন বাড়িতেই করা হয়েছে। এত এত মেহমানরা আসছে। নীলাদ্রি বেশি মানুষের সামনে যেতে পারে না। আজ তো সবাই তাকেই দেখতে এসেছে। অস্বস্তি, ভয়, নার্ভাসনেসে বেচারির হাত পা ঠান্ডা হয়ে আসছে। উচ্ছ্বাস অবশ্য নীলাদ্রির খেয়াল রাখছে। সে ভাবিকে অনুরোধ করে বলেছে 1 মিনিটের জন্য যেন নীলাদ্রিকে একা না ছাড়ে। জেবাও তাই দেবরের অনুরোধ রেখে নীলাদ্রির সাথে চিপকে আছে। ভাবি সাথে আছে বলে নীলাদ্রি এখনো জ্ঞান হারায়নি। নীলাদ্রিকে সাজাতে বাড়িতে পার্লারের মেয়েরা এসেছে। উচ্ছ্বাস ব্যস্ত থাকলেও এক ফাঁকে এসে ভাবিকে বলে গেছে, ভাবি ওর চুলে কিছু করো না। আমার বউয়ের চুল এমনিতেই সুন্দর। শুধু শুধু হেয়ার স্টাইল করে সুন্দর চুলগুলোর সর্বনাশ করার দরকার নেই। জেবা গালে হাত দিয়ে বলল, বাবা গো বাবা, দেবরজি, তোমার আর কত নতুন রূপ দেখব বলো তো। আমি তো রীতিমতো কানা হওয়ার পথে। উচ্ছ্বাসের কথা শুনে নীলাদ্রি লজ্জায় মিলিয়ে যায়। লোকটা কেন তাকে এত লজ্জায় ফেলে? তাকে কিভাবে সাজাবে এটা কি লোকটাকে বলে দিতে হবে? নীলাদ্রির বাবা মা বোন এসেছে। দুলাভাইকে দেখে নীলাদ্রি সবথেকে বেশি অবাক হলো। দুলাভাই কবে এসেছে? দুলাভাই নীলাদ্রির কাছে এসে বলল, কি শালিকা, দিনকাল কেমন কাটছে? নীলাদ্রি তার বিস্ময়ে না লুকিয়ে বলল, আপনি কবে এসেছেন দুলাভাই? দুলাভাই হেসে বলল, চলে এলাম। তিনি কোথায়? আমি তার হবু বউকে বিয়ে করে নিয়েছি দেখে সে আমার শালিকে বিয়ে করে শোধ নিল নাকি? নীলা কনুই দিয়ে স্বামীর পেটে খোঁচা দিয়ে বলল, পুরনো কথা এখন কেন তুলছ? ও বাবা, তুলব না। যার জন্য দিনে দুপুরে তোমার মার খেতে পারছি তাকে একটা ধন্যবাদ না দিলে চলে। নীলা মুখ বাঁকিয়ে বলল, ঢং করো না তো। নীলাদ্রির পরিবারকে দেখার পর মিসেস শর্মিলার ব্লাড প্রেশার বেড়ে গেছে। এই বিয়ে তিনি আগেই মেনে নিতে চাননি। এখন তো কিছুতেই মানবে না। ওই পরিবারের এক মেয়ে একবার তাদের সম্মান নিয়ে খেলেছে। তাই ওই পরিবারের আরেকটা মেয়েকে কিছুতেই তিনি নিজের ছেলের বউ হিসেবে মেনে নিবেন না। মিসেস শর্মিলা নীলাদ্রির বাড়ির মানুষদের থেকে দূরে দূরে থাকলেন। মেহমানরা যাবার আগেই তিনি রুমে ফিরে এলেন। বাবা মা যাবার সময় আজও নীলাদ্রি কেঁদেছে। নীলা ধমক দিয়ে বলেছে, বিয়ে তো কবেই হয়ে গেছে, এখনো কেন কাঁদছিস? সেদিন বাসরঘর সাজানো না হলেও আজ সাজানো হয়েছে। জেবা নীলাদ্রিকে ঘরে নিয়ে এলো। ঘরের ভেতর পা রেখেই বাহারি ফুলের মমপ্রাণে জেবা সহ নীলাদ্রিও মাথা ঘুরিয়ে উঠল। হঠাৎ করে অজানা ভয় নীলাদ্রির হাত পা কাঁপতে লাগলো। সারাদিনের ছোটাছুটিতে জেবাও ক্লান্ত। আমি ভাই আর সময় নষ্ট করব না। তুমি বসো, আমি গিয়ে তোমার পতিদেবকে পাঠাচ্ছি। নীলাদ্রির ভাবির হাত ধরে বলতে ইচ্ছে করল, না ভাবি, উনাকে পাঠিও না। উচ্ছ্বাস বন্ধুদের বিদায় জানিয়ে রুমেই ফিরছিল। এর মাঝে পকেট ফোন বেজে উঠলে চেনা নম্বরটা দেখে হেসে কল রিসিভ করল। ওপাশ থেকে হাসুজ্জ্বল গলা শোনা গেল, উচ্ছ্বাস ভাই। হ্যাঁ ভাই। বিবাহিত জীবন কেমন কাটছে ভাই? উচ্ছ্বাস হাসল।
এই ফারদিন ছেলেটাকে দেখে গম্ভীর মনে হলেও এই ছেলে ভেতরে ভেতরে শয়তানের চূড়ান্ত। আমার বিবাহিত জীবন স্বপ্নের থেকেও সুন্দর কাটছে। মালদ্বীপে তোমার হানিমুন কেমন কাটছে? ফারদিন এতক্ষণ হাসি হাসি গলায় কথা বলেও এবার যেন একটু গম্ভীর হলো। বউটা অবুঝ ভাই, আমাকে ছাড়া বাঁচবে না বলে কত কান্নাকাটি করল। একটা বিয়ের পর আবার বাবা মার জন্য কাঁদে। জেনে শুনেই তো পালিয়েছে ভাই, তারপরও সব দোষ এখন আমাকে দেয়। নীলা যেদিন ফেসবুকে নীলাদ্রির এনগেজমেন্টের ছবি পোস্ট করেছিল সেদিনই উচ্ছ্বাস ফারদিনকে খুঁজে বের করেছে। কথায় কথায় জানতে পেরেছে ফারদিন বিয়েটা করতে চায় না, ওর বাবা জোর করে এনগেজমেন্ট করিয়েছে। সে অবশ্য পরিবারকে বোঝানোর সব রকম চেষ্টা করছে, পরিবার না মানলে পালিয়ে যাবে। সব শুনে উচ্ছ্বাস ফারদিনকে রিকোয়েস্ট করেছে ও যেন তাকে কিছু দিন সময় দেয়। উচ্ছ্বাস দেশে এসে সব ঠিক করে দিবে। ফারদিন উচ্ছ্বাসের কথা শুনেছে। বিয়ের দিনের আগে কোনোভাবেই উচ্ছ্বাস আসতে পারত না, তাই বেচারা দাঁতে দাঁত চেপে বিয়ের দিন পর্যন্ত অপেক্ষা করেছে। আমি তোমার বাবার সাথে দেখা করেছি ফারদিন। আঙ্কেল প্রথমে বুঝতে চাননি, কিন্তু একটু বোঝানোর পরে অবশ্য বুঝেছে। তোমরা ফিরে এসো, আঙ্কেলের কাছে ক্ষমা চাইলেই উনি তোমাদের ক্ষমা করে দিবে। ফারদিনের সাথে কথা বলা শেষে উচ্ছ্বাস ঘরে এসেছে। উচ্ছ্বাসকে দেখেই নীলাদ্রি থামতে শুরু করেছে। লোকটা তার স্বামী, তাদের বিয়ে জোরজবরদস্তি হয়নি। তারপরও কেন সে এই লোকের সাথে সহজ হতে পারছে না? তোমার গরম লাগছে নীলাদ্রি? হঠাৎ উচ্ছ্বাসের ডাকে নীলাদ্রি কেঁপে উঠল। উচ্ছ্বাস এসি অন করে দিয়ে বলল, আর গরম লাগবে না। নীলাদ্রি কিছুই বলতে পারছে না, মূর্তির মতো দাঁড়িয়ে আছে। উচ্ছ্বাস এসে তার সামনে দাঁড়িয়ে হাত ধরলে নীলাদ্রি কেমন যেন মিলিয়ে গেল। উচ্ছ্বাস তা লক্ষ্য করেও নীলাদ্রিকে এনে বিছানায় বসালো। আমরা একসাথে আছি বেশ কিছু দিন হয়েছে, অথচ তোমার কাঁপাকাঁপি দেখে মনে হচ্ছে আজই আমাদের ফার্স্ট নাইট। নীলাদ্রি চোখ তুলে তাকালে উচ্ছ্বাস হাসল। নীলাদ্রির কাঁপাকাঁপি আরো বাড়িয়ে দিয়ে উচ্ছ্বাস টুক করে গালে একটা চুমু খেয়ে ফেলল। এই এক চুমুতেই নীলাদ্রির অবস্থা যায় যায়। উচ্ছ্বাস ওকে দেখে শব্দ করে হেসে উঠল। মনে মনে ভাবল, তার কপালে একটা কি বউ জুটেছে। উচ্ছ্বাস নীলাদ্রির আরেকটু কাছে চলে এলো, আরও ঘনিষ্ঠ হতে চাইল। ঠিক তখনই নীলাদ্রি ঝট করে দাঁড়িয়ে উঠে কম্পিত গলায় বলল, আমাকে ক্ষমা করবেন। আমি জানি আমি অন্যায় করছি, কিন্তু এই সম্পর্কে সহজ হতে আমার একটু সময় লাগবে। উচ্ছ্বাস জানত, সে ও নীলাদ্রিকে সময় দিতে রাজি আছে। তারপরও ব্যথিত মুখে বলল, আরও সময় লাগবে। নীলাদ্রি অপরাধীদের মতো মাথা নিচু করে ফেলল। উচ্ছ্বাস নীলাদ্রির সামনে এসে জিজ্ঞেস করল, আমাকে মেনে নিতে আর কতদিন লাগবে তোমার? নীলাদ্রি উত্তর দিতে পারল না। সে চেষ্টা করছে, কিন্তু পারছে না। উচ্ছ্বাস ফোঁস করে দম ফেলে বলল, তুমি কি আমাকে একটুও পছন্দ করো না নীলাদ্রি? নীলাদ্রি এক পলক তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নিল। আমাকে অপছন্দ করার কারণ কি? নীলাদ্রি ঢোক গিলে পিছিয়ে গিয়ে অস্পষ্ট গলায় বলল, অপছন্দ করি না। উচ্ছ্বাস ঠোঁট কামড়ে হাসল। নীলাদ্রির আরেকটু কাছে এসে দাঁড়াল। তার মানে পছন্দ করো? নীলাদ্রি এতটাই ঘাবড়ে গেছে সে হ্যাঁ না কিছুই বলতে পারল না। তুমি আমাকে পছন্দ করো, তারপরও আমাকে দূরে সরিয়ে রাখছ। এটা কেমন পছন্দ করা জানতে পারি? নীলাদ্রি কথা বলতে পারছে না। উচ্ছ্বাস আর তার বেচারি বউকে জ্বালাল না। বিছানার দিকে তাকিয়ে বলল, ফুলের উপর শোয়া যাবে না, বিছানাটা ঝেড়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। নীলাদ্রি ভাবল উচ্ছ্বাস হয়তো তার উপর রাগ করেছে। মাথা নিচু রেখে ক্ষীণ গলায় সে জিজ্ঞেস করল, আপনি কি আমার উপর রাগ করেছেন? উচ্ছ্বাস যেতে নিয়েই ফিরে তাকালো। তুমি আমার রাগের পরোয়া করো? নীলাদ্রি থুতনি বুকের সাথে মিশিয়ে নিয়ে উপর নিচ সামান্য মাথা নাড়ল। উচ্ছ্বাস ঠোঁট কামড়ে হেসে বলল, আমি রাগব না যদি তুমি আমাকে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে দাও। নীলাদ্রি মেনে নিল। এটা আর নতুন কি, প্রতিদিনই তো জড়িয়ে ধরে ঘুমায়। মিসেস শর্মিলা বড় ছেলের বউয়ের আবদার রাখতে ছোট ছেলের বিয়েটা মেনে নিতে চাইলেও নীলাদ্রি নীলার বোন জানার পর থেকে একেবারেই বেঁকে বসলেন। কিছুতেই তিনি নীলাদ্রিকে মেনে নিবেন না। ইউসুফ খান স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলে মিসেস শর্মিলা কঠিন গলায় বললেন, তোমার যদি ছোট ছেলের বউয়ের প্রতি এতই দরদ থাকে তাহলে আমাকে বলে দাও, আমি এই বাড়ি থেকে চলে যাই। তুমি তোমার ছেলের বউ নিয়ে থাকো।
একথার পর আর ইউসুফ খান কিছু বলার সাহস পেলেন না। মিসেস শর্মিলা সকালে খাবার টেবিলেও এলেন না। উচ্ছ্বাস চেয়ার টেনে বসতে বসতে মাকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করল, মা কোথায়? ইউসুফ খান এক পলক ছোট বৌমার দিকে তাকিয়ে বললেন, তোর মা একটু অসুস্থ বোধ করছে, পরে খাবে। উচ্ছ্বাস বুঝে গেল মার খেতে না আসার কারণ। কাল নীলাদ্রির পরিবারের সাথে মা কোথাও বলেনি। নীলাদ্রির দিকে তাকিয়ে উচ্ছ্বাস দেখল মেয়েটা কিছুই খাচ্ছে না। এত অল্প খেয়ে এই মেয়ে বেঁচে থাকে কিভাবে? উচ্ছ্বাস ব্রেডে বাটার লাগিয়ে নীলাদ্রির প্লেটে তুলে দিল। নীলাদ্রি বলে উঠল, আমাকে দিচ্ছেন কেন? আমার খাওয়া শেষ। উচ্ছ্বাস চোখ রাঙিয়ে তাকালো, বলল, একটা কোথাও না, নিজে না খেলে জোর করে খাওয়াব। নীলাদ্রি গাল ফুলিয়ে লোকটার দিকে তাকিয়ে রইল। এদের কাণ্ড দেখে জেবা মিটিমিটি হাসছে। তখনই উৎসব তার মুখের সামনে সেদ্ধ ডিম ধরে বলল, খাও যান। জেবা নাক কুচকে নিল। ইদানিং সে কিছুই খেতে পারছে না, পানীয় গন্ধ লাগে। সেখানে ডিম দুধ তো জম। তারপরও উৎসব ওর কোন কথা শুনে না। জেবা খেতে না চাইলে উৎসব আহ্লাদি গলায় বলল, তুমি না খেয়ে থেকে আমার পুচকুটাকেও তো না খাইয়ে রাখছ। নিজের জন্য না খাও, আমার আন্ডা বাচ্চাটার জন্য খাও যান। এই কথা বলে দুধের গ্লাসও মুখের সামনে ধরল। জেবা অসহায় চোখের স্বামীর দিকে তাকিয়ে আছে। দুই ছেলের বউদের দিকে তাকিয়ে ইউসুফ খান স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ছেলেরা সুখী হোকে ছাড়া আর উনার কোন চাওয়া নেই। শর্মিলাও তো এটাই চায়। তারপরও যে কেন ছেলে মানুষই জেদ করছে? জাহানারা বেগম এদের গদগদ দেখে বিরক্ত কণ্ঠে বললেন, এত ঢং করতে মন চাইলে ঘরে গিয়া কর। তোদের ঢং দেখে না আবার কানা হয়ে যায়। উচ্ছ্বাস দাদির কানের কাছে এসে হেসে বলল, এত হিংসা কেন করো বুড়ি? বুড়া কি তোমার সাথে ঢং করেনি? জাহানারা বেগম মুখ বাঁকিয়ে বললেন, সে তোদের মতো এত রংঢং পারত না। উচ্ছ্বাস মাথা নাড়িয়ে বিজ্ঞের মতো বলল, তা অবশ্য বোঝাই যায়। বুড়ো রংঢং পারলে তুমি এক ছেলের মা হতে না। সম্পদের ভাগ বসাতে আমার বাপের আরো 3 ভাই থাকত। ড্যাশ 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 ড্যাশ। উচ্ছ্বাস একটু পরেই বেরোবে। রুমে এসে তৈরি হয়ে নিচ্ছে সে, তার পেছনে পেছনই নীলাদ্রিও ঘরে এসেছে। উচ্ছ্বাসকে তৈরি হতে দেখে ওর হাতঘড়ি, ওয়ালেট এগিয়ে দিচ্ছে। উচ্ছ্বাস নীরবে নীলাদ্রির বউ কাজকর্ম উপভোগ করছে। বেরোবার আগে নীলাদ্রির সামনে এসে দাঁড়ালো। নীলাদ্রি চোখ তুলে তাকালে জিজ্ঞেস করল, বাবার বাড়ি যাবে? প্রশ্নটা শুনে নীলাদ্রির মন নিচে উঠলেও শাশুড়ি মার রাগের কথা ভেবে সে বলল, কাল তো সবার সাথে দেখা হয়েছে। কাল দেখা হয়েছে, আজ দেখতে মন চাইলে যাবে। মন তো চাচ্ছে। তারপরও নীলাদ্রি মনকে শক্ত করে বলল, আজ যাব না, কাল বা পরশু নিয়ে গেলেই হবে। উচ্ছ্বাস নিজেও বুঝতে পারছে নীলাদ্রি তার মার মন জয় করার জন্য এসব করছে। সে নীলাদ্রির হাত ধরে কাছে টেনে নিয়ে বলল, তোমার শাশুড়ি মা উপরে উপরেই যা রাগী, ভেতরের মনটা কিন্তু ভীষণ নরম। নীলাদ্রি নতমুখে জবাব দিল, আমি জানি। উচ্ছ্বাস হাসল। দুহাতের মাঝে নীলাদ্রির মুখ ধরে উপরে তুলে বলল, মায়ের বৌমা শাশুড়ি মার মন জয় করার জন্য এত কিছু করছে, অথচ তার ছেলের মনের পরোয়া করছে না। উচ্ছ্বাসের একথা শুনে নীলাদ্রির মুখটা মিলিয়ে গেল। প্রকাশ না করলেও লোকটা কি মনে মনে তার উপর রেগে আছে। নীলাদ্রির চেহারার রং পাল্টে যেতে দেখে উচ্ছ্বাস টুপ করে ওর কপালে চুমু খেয়ে বলল, আমি কিন্তু খুব বেশি সময় দিতে পারবো না ম্যাডাম। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার আগে তাড়াতাড়ি নিজেকে প্রস্তুত করুন। ড্যাশ 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 ড্যাশ। বাকিটা দিন নীলাদ্রির আর কোন কাজ থাকে না। যেবারও রান্নাঘরে যাওয়া নিষেধ, তাই দুই যা মিলে গল্প করে সময় কাটায়। পেয়ারা মাখা খেতে খেতে যেবা নীলাদ্রির দিকে তাকিয়ে বলল, এত চিন্তা করো না তো। মা এমনিতে রাগ দেখালেও ছেলের বউদের ভীষণ ভালোবাসে। আমাকেই দেখো না, এর বাড়িতে যখন এলাম প্রথম কয়েক মাস ভয় মার সামনেই পড়তাম না। তারপর আস্তে আস্তে মার রাগ কমল। ছেলের বউ ভেবে না, মা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়েছে, এখনো দিচ্ছে, তোমাকেও দিবে। তার জন্য একটু সময় লাগবে। নীলাদ্রি যেবার সম্পর্কে তেমন কিছু জানে না, তাই জিজ্ঞেস করল, আপনার বাবার বাড়ি কোথায় ভাবি? গাজীপুর। আপনারা কো ভাই বোন? যেবা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি এতিম। বাবা মা দুজনই ছোটবেলা মারা গেছে। ভাই বোন নেই। চাচার সংসারে মানুষ হয়েছি। উমার ভাসুর আমার চাচাতো ভাইয়ের বন্ধু ছিল।
মাঝে মাঝে চাচাতো ভাইয়ের সাথে আমাদের বাড়ি যেত। ওভাবেই আমাদের পরিচয়। তোমার ভাইয়া আমাকে পছন্দ করলেও আমি চাচা চাচির ভয় কোনোদিন ওসব জিনিস মাথাতেও আনিনি। একদিন হুট করেই চাচা বয়স্ক এক লোকের সাথে আমার বিয়ে ঠিক করে। বিয়েতে আমি রাজি ছিলাম না, আবার বিয়ে থেকে বাঁচারও কোন উপায় ছিল না। তোমার ভাইয়া কিভাবে খবর পেল কে জানে, সে আমাদের বাড়িতে হাজির হলো। আমাকে তার সাথে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিল। আমি তো জানতাম আমি তার ও তার পরিবারের যোগ্য না, তাই নিজেও মনে মনে তাকে পছন্দ করলেও তার প্রস্তাবে রাজি হলাম না। সে তখন কি করেছে জানো? আমাকে অজ্ঞান করে বাড়ি থেকে তুলে এনেছে। আর এই কাজে তাকে কে সাহায্য করেছে শুনলে বিশ্বাস করতে চাইবে না। আপনার চাচাতো ভাই নিজের বোনকে তুলে আনতে বন্ধুকে সাহায্য করেছে। জেবা হাসছে, প্রাণোচ্ছল হাসি। সেই সময়টা কঠিন গেলেও এখন ওসব কথা মনে করে জেবা হাসে। নীলাদ্রি অবাক চোখে তাকিয়ে আছে। উৎসব ভাইয়াকে দেখে একটুও মনে হয় না তিনি এমন কাজ করতে পারেন। উৎসব ভাইয়ার পক্ষে তার বর তো তেমন কিছুই করেনি। নীলাদ্রির মনে হঠাৎ একটা ভাবনা এলো। উৎসব ভাইয়া ভাবিকে পছন্দ করত বলে তুলে এনে বিয়ে করেছে, কিন্তু ওই মানুষটা তাকে কেন বিয়ে করতে রাজি হয়েছে? তার বর আসছিল না বলে বিয়ের দিন অপমানিত হওয়া থেকে বাঁচাতে। এসব ভেবে কেনই যেন নীলাদ্রির ভীষণ মন খারাপ হলো। মানুষটা তো তাকে পছন্দ করত না। ড্যাশ 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 3টার দিকে উচ্ছ্বাস বাড়ি ফিরেছে। রুমে এসেই নীলাদ্রিকে খুঁজল সে। মেয়েটার রুমে নেই। ওয়াশরুমে দেখল, ওখানেও নেই। গরমে ঘেমে ফিরেছে উচ্ছ্বাস, তাই আগে শাওয়ার নিতে ঢুকে গেল। নীলাদ্রিকে পরে খুঁজে নিবে। গোসল সেরে বেরিয়ে ভেজা চুল না মুছেই নীলাদ্রির খুঁজে রুম থেকে বেরিয়ে এলো। ভাবির রুমের সামনে এসে ভেতর থেকে নীলাদ্রির কণ্ঠ শুনতে পেল। নীলাদ্রি। উচ্ছ্বাসের গলা পেয়ে জেবা নীলাদ্রিকে বলল, ওমর সাহেব এসেছে, ডাকছে যাও। নীলাদ্রি ভাবির ঘর থেকে বেরিয়ে এলো। উচ্ছ্বাস ওকে দেখে একগাল হাসল। মেয়েটাকে দেখলেই তার মন শান্ত হয়ে যায়। নীলাদ্রি অবশ্য উচ্ছ্বাসের দিকে তাকাতে পারছে না। একটা প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছে। খিদে পেয়েছে নীলাদ্রি। একথা শুনে নীলাদ্রি উচ্ছ্বাসের দিকে তাকালো। এত বেলা হয়ে গেছে এখনো লোকটা খায়নি। উচ্ছ্বাস খাচ্ছে, নীলাদ্রি পাশে বসে আছে। লোকটার খাওয়ার ধরন সুন্দর, দেখতে ভালো লাগছে। খেতে খেতে উচ্ছ্বাস জিজ্ঞেস করল, তুমি খেয়েছো? হুম। নীলাদ্রি খেয়েছে জানালেও উচ্ছ্বাস ভাতের লোকমা ওর মুখের সামনে ধরে বলল, বরের সাথে আরেকবার খাও। নীলাদ্রি ড্যাব ড্যাব করে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে আছে। মা, আপুকে ছাড়া জীবনে অন্য কারো হাতে খায়নি সে। উচ্ছ্বাস তখনও হাত ধরে আছে। নীলাদ্রি সংকোচ কাটিয়ে নিঃশব্দে খেয়ে নিল। মানুষটার হাত থেকে খেতে অন্যরকম অনুভূতি হচ্ছে। লজ্জা তো লাগছেই, সাথে যেন ভালো লাগাও কাজ করছে। উচ্ছ্বাস নিজে খাওয়ার ফাঁকে ফাঁকে নীলাদ্রিকে খাইয়ে দিয়েছে। খাওয়ার শেষে উচ্ছ্বাস রুমে চলে আসার একটু পরে নীলাদ্রি এলো। পেছনে থেকে নীলাদ্রিকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস জিজ্ঞেস করল, মা তোমাকে কিছু বলেছে? না তো। উচ্ছ্বাস নীলাদ্রির কাঁধে থুতনি রেখে বলল, তাহলে মুড অফ কেন? বাড়ির কথা মনে পড়ছে। নীলাদ্রি আশ্চর্য হল, লোকটা কিভাবে বুঝে গেল তার মন খারাপ। সে তো মন খারাপ ভাব লুকানোর যথেষ্ট চেষ্টা করেছে। বাড়ি যেতে চাইলে তৈরি হও। না। উচ্ছ্বাস নীলাদ্রিকে নিজের দিকে ফিরিয়ে জানতে চাইল। যাবে না। আজ যাব না। উচ্ছ্বাস এখনো ভাবছে নীলাদ্রি হয়তো বাড়ি যাওয়ার জন্যই মন খারাপ করে আছে। মার অনুমতির জন্য বলতে পারছে না। মা কিছু বলবে না, আমি ম্যানেজ করে নিব। আপনি আমাকে বিয়ে কেন করেছেন? উচ্ছ্বাসের চোখে চোখ রেখে প্রশ্নটা করেছে নীলাদ্রি। উচ্ছ্বাস নীলাদ্রির মুখের দিকে তাকিয়ে আছে। প্রশ্নটা শোনা মাত্রই তার ঠোঁটে হাসি দেখা দিয়েছে। যে মেয়ে তার সাথে একটা শব্দ বলতে গিয়ে গুটিয়ে থাকতো আজ কেমন চোখে চোখ রেখে প্রশ্ন করছে। বউ হিসেবে ভালোই উন্নতি হয়েছে। উচ্ছ্বাস নীলাদ্রির কপালে কপাল ঠেকিয়ে বলল, তোমার কি মনে হয় কেন বিয়ে করেছি? নীলাদ্রি নিজে থেকে কিছু মনে করতে, ভাবতে বা বুঝতে চায় না। সে তার প্রশ্নের উত্তর এই মানুষটার মুখ থেকে শুনতে চায়। আমি আপনার উত্তর জানতে চাই। কিছু মনে করতে চাই না। উচ্ছ্বাস হাসল। তার লজ্জাবতী বউয়ের মুখে কথা ফুটেছে। বউ জানতে চেয়েছে, সে বলবে। সে তো অপেক্ষাই করছিল কবে নীলাদ্রি জানতে চাইবে। তবে উচ্ছ্বাস বলতে পারল না।
এর আগেই তার ফোন বেজে উঠল। এই যন্ত্রটার উপর তার বিরক্তি এসে যাচ্ছে। হতচ্ছাড়ার কোন কমন সেন্স নেই। যখন তখন বেজে উঠলে ফারদিন কল না দিয়ে দেশের প্রধানমন্ত্রী কল দিলেও হয়তো উচ্ছ্বাস এখন কল ধরত না। তবে ফারদিনের হিসেব ভিন্ন। ছেলেটা তার যে উপকার করেছে এর জন্য যে রাত ৩টার সময়ও এই ছেলের কল তুলবে। কল কেটে যাওয়ার আগে উচ্ছ্বাস নীলাদ্রিকে বলল, ইম্পর্ট্যান্ট একটা কল, তুমি অনুমতি দিলে তুলব। নীলাদ্রি অবাক হয়ে মানুষটার দিকে তাকিয়ে রইল। বলছে ইম্পর্ট্যান্ট কল, আবার কল তোলার জন্য তার অনুমতি চাচ্ছে। যেন সে অনুমতি না দিলে কল তুলবে না। নীলাদ্রি অনুমতি দিল। ফোন কানে নিয়েই ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে উচ্ছ্বাস বলল, ফিরে এসে আমরা কিন্তু এখান থেকেই শুরু করব। উচ্ছ্বাস বাইরে এসে হ্যালো বলতেই ওপাশ থেকে ফারদিন ডেকে উঠল, উচ্ছ্বাস ভাই। উচ্ছ্বাস বরাবরের মতো জবাব দিল, হুম ভাই, দেশে ফিরেছি ভাই, কিন্তু বউ নিয়ে বাড়িতে ঢুকতে ভয় লাগছে। আমার হিটলার বাপ যা রাগী, একমাত্র ছেলে বলেও ছাড় দিবে না, নতুন বউয়ের সামনেই জুতা খুলে মারতে শুরু করবে। আপনি কি একটু আসবেন ভাই? অন্তত বউয়ের সামনে বাপের জুতার বাড়ি খাওয়ার হাত থেকে বাঁচতে হলেও আপনাকে লাগবে ভাই। কথা বলা শেষ করে উচ্ছ্বাস রুমে এলো। নীলাদ্রি এখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। উচ্ছ্বাস নীলাদ্রির কাছে এসে ওর হাত ধরে কোমল গলায় বলল, এখন একটু বেরুতে হবে নীলাদ্রি, ফিরে এসে তোমার প্রশ্নের উত্তর দিলে হবে না। উচ্ছ্বাস না গেলে হয়তো ফারদিনের বাবা সত্যিই ছেলেকে জুতা খুলে মারতেন। তবে শেষ পর্যন্ত উচ্ছ্বাস পুরো ব্যাপারটা সামলে নিয়েছে। দুজনের পরিবারের সমঝোতায় কাজী ডেকে আবার ওদের বিয়ে পড়ানো হয়েছে। উচ্ছ্বাসের ফেরার তাড়া থাকলেও সে যাওয়ার কথা বলতে পারল না। বললেও অবশ্য লাভ হতো না। ফারদিন তাকে যেতে দিবে না। সকল ঝামেলা মিটিয়ে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। রুমে এসে দেখল তার বউ ঘুমিয়ে পড়েছে। উচ্ছ্বাস পকেট থেকে ফোন ওয়ালেট বের করে বেডসাইড টেবিলের উপর রেখে নীলাদ্রির সামনে এসে বসল। ঘুমন্ত মুখের উপর থেকে চুল সরিয়ে দিয়ে গালে হাত রাখল। ওভাবেই একখানে অনেকটা সময় নীলাদ্রির মুখের দিকে তাকিয়ে থেকে ঝুঁকে এসে কপালে চুমু খেল। ড্যাশ 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 ড্যাশ। সকালে নীলাদ্রি নিচে গেলে শাশুড়ির সাথে দেখা হয়। মিসেস শর্মিলা নীলাদ্রিকে দেখে চোখমুখ কুঁচকে ফেললেন। নীলাদ্রিও শাশুড়িকে দেখে গুটিয়ে গেল। তবে মিসেস শর্মিলা ছেলের বউকে কিছুই বললেন না। মুখ ফিরিয়ে চলে গেলেন। মা চলে গেলে নীলাদ্রি এতক্ষণ আটকে রাখা শ্বাস ছাড়ল। সকাল থেকে কয়েকবার বমি করে জেবা দুর্বল হয়ে পড়েছে। নীলাদ্রি যাকে দেখতে এলো, দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসবো ভাবি। নীলাদ্রির কণ্ঠ পেয়ে জেবা উঠে বসতে চাইল। অনুমতি কেন নিচ্ছ? এসো। নীলাদ্রি ভেতরে এসে ভাবির পাশে বসল। জেবার চোখ মুখ শুকনো লাগছে দেখে জিজ্ঞেস করল, কিছু খাবেন ভাবি? না গো বোন, খাওয়ার নামও নিও না আমার সামনে। তোমার ভাইয়ের জোড়াজুড়িতে দুধ খেয়ে বমি করেছি, এখন আর কিছু খাবো না। কতক্ষণ ভাবির পাশে বসে থেকে নীলাদ্রি রুমে চলে এলো। বিয়ের পর একদিনও ভার্সিটিতে যায়নি। আজ যেতে ইচ্ছে করছে, তবে অনুমতি পাবে কি না এটাও ভাবছে। উচ্ছ্বাস ওয়ার্ক আউট করে রুমে ফিরিয়ে ঘামে গা ভিজে আছে তার। নীলাদ্রির দিকে এক পলক তাকিয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নীলাদ্রি ভাবছে, লোকটাকে বলবে পড়াশোনাটা ছাড়তে পারবে না সে। কিছুতেই না। উচ্ছ্বাস কোমরে তোয়ালে পেঁচিয়ে খালি গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে নীলাদ্রিকে তার কাপড় বের করতে বলল। নীলাদ্রি ঘরে পরার কাপড় বের করলে উচ্ছ্বাস বলল, এগুলো না, আজ চাকরিতে জয়েনিং দিব। নীলাদ্রি জানে না উচ্ছ্বাস কি কাজ করে। একসময় তো তার টিচার ছিল, তারপর মনে হয় দেশে ছিল না, ফিরলই তো তাদের বিয়ের দিন। নীলাদ্রি ভাবনায় ডুবে ছিল, মানুষটা কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি। উচ্ছ্বাস নীলাদ্রির কানের কাছে বলল, পড়াশোনা কি ছেড়ে দিয়েছ? তোমার মুখে তো আমি একদিনও ভার্সিটি যাওয়ার কথা শুনলাম না। হঠাৎ কানের কাছে কথা বলায় নীলাদ্রি ভয় পেয়ে গিয়েছে। আঁকিয়ে উঠে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে ওর খালি গা দেখে লজ্জায় চোখ নামিয়ে নিল। উচ্ছ্বাসের অবশ্য বউয়ের লজ্জা চোখ এড়াল না। নীলাদ্রি ভাবছে, মানুষটা কিভাবে সবসময় তার মনের কথা বুঝে যায়। সে তো এই বিষয়ে কথা বলতে চাচ্ছিল। উচ্ছ্বাস নীলাদ্রির লাজের রাঙা মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, পড়াশোনা ছেড়ে দিয়ে কি সংসার করতে চাও? নীলাদ্রি নতমুখে জবাব দিল, না।
তাহলে ক্লাস কামাই দিচ্ছ কেন? তোমার জন্য নিশ্চয় স্যাররা পড়া আটকিয়ে রাখছে না। তুমি যে পিছিয়ে পড়ছো সেই খেয়াল আছে। নীলাদ্রি হ্যাঁ সূচক মাথা নাড়ল। উচ্ছ্বাস নীলাদ্রির ওড়না টেনে নিয়ে চুল মুছতে মুছতে বলল, তাহলে তৈরি হয়ে নাও, আমার সাথে ক্লাসে যাবে তুমি। কথাটা শুনে নীলাদ্রি চট করে উচ্ছ্বাসের মুখের দিকে তাকালো। তার অবিশ্বাস্য দৃষ্টি দেখে উচ্ছ্বাস হেসে বলল, আমার বউকে অন্তত গ্র্যাজুয়েট পাস হতে হবে। নীলাদ্রি মানুষটার দিকে তাকিয়ে রইল। সে তো আরো অনুমতি পাওয়ার কথা ভাবছিল। এখন মনে হচ্ছে সে পড়াশোনা ছেড়ে দিতে চাইলেও এই লোক তাকে ছাড়তে দিবে না। উচ্ছ্বাস নীলাদ্রির নাক টেনে দিয়ে নিজেই কাপড় বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। স্বামী স্ত্রী বের হবার সময় দাদির সামনে পড়ল। জাহানারা বেগম প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বউ নিয়া কই যাস? উচ্ছ্বাস জবাব দিল, বউয়ের ভার্সিটিতে। কেন? উচ্ছ্বাস দাদিকে খোঁচা দিয়ে বলল, আমার বউ তোমার মতো ওয়ান পাস না, ভার্সিটিতে পড়ে। জাহানারা বেগম মুখ বাঁকিয়ে বললেন, বিয়া হয়ে গেছে, এখন আর কিসের লেখাপড়া? বাড়ি তো থাকবো, সংসার করব, কয়দিন পর পোলাপান হইলে পোলাপান মানুষ করব। এত লেখাপড়া কইরা কাম কি? বউরে কি চান্দে পাঠাবি? উচ্ছ্বাস দাদির গাল টেনে দিয়ে বলল, বউ যদি যেতে চায় অবশ্যই পাঠাবো। যেন তুমি আমার বউকে চাঁদে যেতে দেখে হিংসায় জলে পুড়ে মরে যাও। দাদি চাড়া দিয়ে গাল থেকে উচ্ছ্বাসের হাত সরিয়ে দিয়ে বললেন, তোর বাপটা কি কম আছিল যে তুইও বউয়ের গোলাম হইছস? অবশ্য শিখছস তো বাপের থেকেই। সে অত সারাদিন বউয়ের আঁচল ধরে ঘুরে। দাদি নাতির কথাবার্তা শুনে নীলাদ্রির হাসি পেলেও হাসতে পারছে না। বের হওয়ার আগে উচ্ছ্বাস মায়ের সাথে দেখা করতে গেল। নীলাদ্রি মানুষটাকে যত দেখে ততই মুগ্ধ হয়। সবার প্রতি উনার খেয়াল আছে। মানুষটা একজন আদর্শ ছেলে, আদর্শ ভাই, আদর্শ দেবর, আদর্শ নাতি। সে সুযোগ দিলে হয়তো একজন আদর্শ স্বামী হয়ে দেখাবে। নীলাদ্রি ভাবে, উনার কাছে সময় চেয়ে কি সে মানুষটার সাথে অন্যায় করছে। তবে তখন তো মানুষটার সম্পর্কে তেমন একটা জানত না। এখন পুরোপুরি না জানলেও যতটুকু জেনেছে তাতে নীলাদ্রি একটা বিষয় উপলব্ধি করেছে। নিঃসন্দেহে উনার সাথে জীবনটা কাটাতে পারবে। তার স্বামী একজন চমৎকার মনের মানুষ। উচ্ছ্বাস ড্রাইভ করছে। নীলাদ্রি পাশে বসে আর চোখে উচ্ছ্বাসকে দেখছে। উচ্ছ্বাস তাকালে সাথে সাথে চোখ সরিয়ে নিচ্ছে। উচ্ছ্বাস অবশ্য ব্যাপারটা লক্ষ্য করেছে, তবুও সে কিছুই বলল না। বউ তাকে চুরি করে দেখতে চাচ্ছে যখন দেখুক। ভার্সিটি এসে নীলাদ্রি গাড়ি থেকে নামার আগে বলল, আপনি তো বলেছিলেন আজকে আপনার জয়েনিং। উচ্ছ্বাসের দেরি হয়ে যাবে ভেবে নীলাদ্রি বলল, আমাকে তো পৌঁছে দিয়েছেন, এবার তাহলে চলে যান। উচ্ছ্বাস ভ্রু উঁচিয়ে বলল, চলে যেতে বলছো? তোমার স্বামীকে বান্ধবীদের সাথে পরিচয় করাবে না? নীলাদ্রির কোন বান্ধবী নেই। কলেজে মুন, নেহা, রাফা ছিল। ভার্সিটিতে তেমন কেউ নেই। নীলাদ্রি ভাবল এখন যদি মানুষটা জানে তার কোন বান্ধবী নেই, তাহলে নিশ্চয় তাকে অসামাজিক ভাববে। তাই নীলাদ্রি বলল, আপনার দেরি হয়ে যাবে। বলেই সে যাওয়া ধরল। যদিও এই মেয়ের সব কাজই এমন অদ্ভুত। তবে নীলাদ্রির এই কাজে উচ্ছ্বাস ভাবছে, নীলাদ্রি কি তাকে স্বামী হিসেবে পরিচয় করিয়ে দিতে চায় না। ক্লাসের অনেকেই জানত নীলাদ্রির বিয়ে হবে। আজ ওকে দেখে মেয়েরা কেউ কেউ কথা বলতে এলো। ওদের সমস্ত প্রশ্ন তার বর ও শ্বশুরবাড়ি নিয়ে। তার বর কি করে, দেখতে কেমন, ছবি আছে কিনা। মেয়েগুলোর আগ্রহ দেখে নীলাদ্রি মনে মনে একটু বিরক্ত হলো। ওদের এত কিছু কেন জানতে হবে? প্রথম ক্লাসটা ভালোভাবেই কেটেছে। অনেকদিন পর ক্লাসে করতে পেরে নীলাদ্রির ভালো লাগছে। একটা মেয়ে নীলাদ্রিকে ডাকলে নীলাদ্রি পেছনে ফিরল। মেয়েটা ওকে জিজ্ঞেস করছে ওর শ্বশুরবাড়ি কোথায়, বর কি করে। নীলাদ্রি উত্তর দিতে পারল না। তার আগেই নীলাদ্রির পাশে বসা মেয়েটা ওকে টেনে বলল, এই স্যার এসেছে। মেয়েটার কথা শুনে সামনের দিকে তাকিয়ে নীলাদ্রি থমকে গেল। এই লোক এখানে কি করছে? উচ্ছ্বাস নীলাদ্রির দিকে তাকিয়ে মৃদু হাসলেও নীলাদ্রি অবিশ্বাস্য চোখে ওর দিকে তাকিয়ে রইল। ততক্ষণে উচ্ছ্বাসকে আন্তরিক গলায় বলতে শোনা গেল, হাই এভরিওয়ান, আই এম আকাশ ইউসুফ খান, ইউর নিউ অ্যাকাউন্টিং লেকচারার। নীলাদ্রি গাড়িতে উচ্ছ্বাসের পাশে বসে আছে। বাড়ি ফিরছে তারা।
ক্লাসে উচ্ছ্বাসকে দেখার পর থেকে এখন পর্যন্ত নীলাদ্রি বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। তবে সে কিছু জিজ্ঞেসও করছে না। ড্রাইভ করতে করতে উচ্ছ্বাস নীলাদ্রিকে দেখে হালকা হেসে বলল, শখে আছো নাকি শোকে? দুটোই। উচ্ছ্বাস ঠোঁটে হাসি নিয়েই জানতে চাইল। কেন? নীলাদ্রি এবার নড়ে বসল। উচ্ছ্বাসের দিকে তাকিয়ে বলল, এখন থেকে কি রোজ আপনি আমাদের ক্লাস নিবেন? হুম। কেন, কোন সমস্যা? সমস্যাই তো। আর যাই হোক, এই লোকের ক্লাসে সে মন দিতে পারবে না। যেমন আজকে পারেনি। তোমার তো সমস্যা হবার কথা না। আগেও তো তুমি আমার ক্লাস করেছ। হুম, কিন্তু তখন আপনি শুধুই স্যার ছিলেন, বর তো ছিলেন না। নীলাদ্রির কথা শুনে উচ্ছ্বাস হাসতে লাগল। ওকে হাসতে দেখে নীলাদ্রি গাল ফোলাল। উচ্ছ্বাস নীলাদ্রির দিকে এগিয়ে এসে বলল, বরের ক্লাসে তোমার সব মনোযোগ বরের উপর থাকবে এজন্য অভিযোগ করছো? নীলাদ্রি চোখ উল্টিয়ে সাথে সাথে বলল, মোটেও না। উচ্ছ্বাস হেসেই চলল। ক্লাসে দেখেছে সে। নীলাদ্রি ক্লাস চলাকালীন পুরোটা সময় তাকেই দেখে গেছে। সে অন্য মেয়েদের সাথে কথা বললে মুখ কালো করে নিয়েছে। নীলাদ্রি অন্য দিকে মুখ ফিরিয়ে বসে আছে। উচ্ছ্বাস হঠাৎ গাড়ি থামালে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হলো? ওয়েট। উচ্ছ্বাস ফোন বের করে ভাবিকে কল করল। ভাবি, আমরা বাড়ি ফিরছি। তোমার কি কিছু খেতে মন চাচ্ছে? কি আনবো তোমার জন্য? নীলাদ্রি গালে হাত দিয়ে মুগ্ধ চোখে মানুষটাকে দেখছে। একটা মানুষ সব দিক দিয়ে এতটা পারফেক্ট কিভাবে হতে পারে? ড্যাশ 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 ড্যাশ। পরের দিনও নীলাদ্রি উচ্ছ্বাসের সাথেই ভার্সিটিতে এসেছে। তবে আজ গাড়ি থেকে নেমে আগে চলে না গিয়ে উচ্ছ্বাসের জন্য দাঁড়িয়েছিল। উচ্ছ্বাস বুঝতে না পেরে বলল, তুমি যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। নীলাদ্রি মুখ কালো করে নিয়ে ভাবল, লোকটা কি তার সাথে যেতে চাচ্ছে না? অন্য ছাত্রীরা দেখে নিবে এই ভয় পাচ্ছে। দেখলে দেখুক, তারা তো স্বামী স্ত্রী। আজ ক্লাসে উচ্ছ্বাস ইচ্ছে করে এক কাজ করল। নীলাদ্রি হা করে তাকে দেখার সময় গমগমে গলায় ডেকে উঠল, মিস নীলাদ্রি। নীলাদ্রি তাড়াহুড়ো করে চোখ সরিয়ে নিল। তবে ওর পাশের মেয়েটা বলল, স্যার, নীলাদ্রি মিস না, মিসেস। ওর বিয়ে হয়ে গেছে। উচ্ছ্বাস স্বাভাবিক কণ্ঠেই বলল, ওহ। সকালের ওই ঘটনা নিয়ে নীলাদ্রি লোকটার উপর একটু রেগেছিল। কিন্তু মাত্রই উচ্ছ্বাস যে কাজটা করল তাতে রাগ তিনগুণ হল। মনে মনে বলে চলল, আমি মিস নাকি মিসেস যেন জানে না। এমন ঢং করছে যেন নিজের বউকে চিনে না। চিনবেই বা কি করে? ক্লাসের মেয়েদের সামনে নিজেকে তো সিঙ্গেল প্রমাণ করতে হবে। তবেই তো মেয়েরা পাগল হবে। বাড়ি ফেরার সময় নীলাদ্রি একটা কোথাও বলল না। উচ্ছ্বাস অবশ্য ঠিকই বুঝতে পেরেছে তার বউ রেগে আছে। কোন ব্যাপারে রেগে আছে এটাও জানে। সে তো প্রথম দিনই সবার সাথে নীলাদ্রিকে তার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিত। তবে নীলাদ্রির আচরণ দেখে মনে হয়েছে সে এরকমটা চায় না, তাই তো উচ্ছ্বাস এখন ওকে জ্বালানোর জন্যই ক্লাসে ওই কাজ করেছে। বাড়ি এসেও নীলাদ্রি উচ্ছ্বাসের সাথে কথা বলেনি। উচ্ছ্বাস রুমে থাকলেও নীলাদ্রি পুরো বিকেল ভাবি, দাদির সাথে কাটিয়েছে। সন্ধ্যার দিকে উচ্ছ্বাস বেরিয়েছিল। রাতে ফিরেও নীলাদ্রিকে রুমে না পেয়ে ডাকতে এল। নীলাদ্রি দাদির মাথা টিপে দিচ্ছিল। উচ্ছ্বাস ঘরে ঢুকতে ঢুকতে বলল, আমার বউকে দিয়ে তুমি কেন সেবা নিচ্ছ বুড়ি? দাদি মুখ বাঁকিয়ে বলল, তোর বউ দেখে খালি তোর সেবা করব নাকি? আমার সেবা করার জন্যই তো এনেছিলাম। দাদি নাতি কথা বললেও নীলাদ্রি ওদের কথা শুনছে না। অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। কতক্ষণ দাদির সাথে খোঁচাখুচি করে উচ্ছ্বাস নীলাদ্রিকে বলল, রুমে এসো। নীলাদ্রি শুনেও বসে রইল। ভাবসাব এমন যেন আজ দাদির সাথেই থাকবে সে। উচ্ছ্বাস বুঝল। বুঝে বলল, দাদি, তোমার নাতবউ মনে হয় আমার কোলে উঠে রুমে যেতে চাচ্ছে। তুমি একটু চোখ বন্ধ করো তো আমি ওকে কোলে নেই। তোমার নাতবউয়ের আবার লজ্জা বেশি, তুমি তাকিয়ে থাকলে লজ্জা পাবে। নীলাদ্রি তখনই উঠে রুমে চলে এলো। উচ্ছ্বাসও পেছনে এসেছে। রুমে এসে পেছনে থেকে নীলাদ্রিকে জড়িয়ে ধরলে নীলাদ্রি বলল, ছাড়ুন। ছাড়ার বদলে উচ্ছ্বাস আরো শক্ত করে ধরল। নীলাদ্রির কাঁধে থুতনি রেখে বলল, রেগে আছো কেন? নীলাদ্রি জবাব দিল না। উচ্ছ্বাস নীলাদ্রির কাঁধে ছোট্ট একটা চুমু খেয়ে বলল, মিসেসের রাগ ভাঙাতে আমাকে কি করতে হবে? নীলাদ্রি জমে গিয়েছিল। তবে কথাটা শুনে কটাক্ষ করে বলল, কার মিসেস আমি? আমি তো মিস। উচ্ছ্বাস নিঃশব্দে হাসল।
নীলাদ্রিকে নিজের দিকে ফিরিয়ে নাকে নাক ঘষে দিয়ে বলল, আপনি আমার মিসেস। এই কথাটা আমি পুরো পৃথিবীতে জানাতে চাই। আপনিও কি এমনটা চান? নীলাদ্রির রাগ আস্তে আস্তে পড়ে গেল। উচ্ছ্বাসের চোখে চোখ রেখে সম্মতি দিল। উচ্ছ্বাস নীলাদ্রিকে কোলে বসিয়ে ফোন হাতে নিল। এতদিন ফেসবুকে তার রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিড দেওয়া ছিল, তবে এবার নীলাদ্রির আইডি ট্যাগ করে ম্যারিড স্ট্যাটাস পোস্ট করল। ফোন রেখে দিয়ে নীলাদ্রির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এখনও রাগ আছে? নীলাদ্রি দুপাশে মাথা নাড়ল। সকাল হতে হতে এই স্ট্যাটাস অনেকেই দেখে ফেলেছে। ক্লাসের মেয়েরা নীলাদ্রিকে মেসেজ দিচ্ছে। নীলাদ্রি কারোর মেসেজের জবাবই দিল না। তবে ভার্সিটি এসে সবার কৌতূহল থামাতে সত্য জানালো, তারা আগে থেকেই বিবাহিত। পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে। নীলাদ্রি উচ্ছ্বাস স্যারের বউ জেনে ক্লাসের অনেক মেয়েরাই হিংসা করছে, আবার অনেকে অভিনন্দন জানাচ্ছে। এখন আর মেয়েগুলো ক্লাসে উচ্ছ্বাসকে নিয়ে অতিমাত্রায় আধিক্যতা দেখাচ্ছে না। নীলাদ্রি মনে মনে খুশি হলো, কারণ সে এমনটাই চেয়েছিল। তার বরকে নিয়ে অন্য মেয়েরা কেন আধিক্যতা দেখাবে? কেন তার বরের উপর ক্রাশ খাবে? তোদের উচ্ছ্বাস স্যার বিবাহিত এটা জেনে এবার ক্রাশ খা। ড্যাশ 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 ড্যাশ। নীলাদ্রি ভেবেছিল এ সপ্তাহে ছুটির দিনটাতে বাড়িতে যাবে, কিন্তু উচ্ছ্বাস জানালো আজ তার বিশেষ একজন গেস্ট আসবে। তাই নীলাদ্রি ঠিক করল পরের সপ্তাহে বাড়ি যাবে। যে বা অসুস্থ, তারপরও উচ্ছ্বাসের গেস্ট আসবে শুনে রান্নাঘরে এসেছে। তবে নীলাদ্রি ভাবিকে কোন কাজ করতে দেয়নি। ভাবিকে দাঁড় করিয়ে রেখে বলল, কিভাবে কি করতে হবে আপনি শুধু বলে যান, আমি করে যাই। জেবা হেসে বলল, বাবা বরের গেস্টের খাতিরের জন্য এত কষ্ট করবে? কয়েকটা আইটেম শুধু নীলাদ্রি রেখেছে, যেগুলো ও ভালো পারে। বাকি রান্না কাজের লোক করেছে। রান্নাবান্না শেষ করে রুমে এসে গোসল করে নীলাদ্রি আজ শাড়ি পরল। বিয়ের রিসেপশনের পর থেকে সে আর শাড়ি পরে না। শাড়ির জিনিসটা ঝামেলার, সামলাতে কষ্ট হয়। তবে আজ নিজে থেকে ইচ্ছে করে পরল। গেস্ট আসার অপেক্ষাতেই ছিল ওরা। উচ্ছ্বাস ওদের এগিয়ে আনতে গিয়েছিল। নীলাদ্রি গেস্ট বলতে উচ্ছ্বাসের কোন বন্ধুকে ভেবেছিল, কিন্তু উচ্ছ্বাসের পেছনে আসা ফারদিনকে দেখে নীলাদ্রি থমকে গেল। এই লোকটা এখানে কিভাবে এসেছে? নীলাদ্রি কিছু ভাবতে পারল না। তার হাত পা কাঁপতে লাগল। এই লোকের সাথেই তো তার বিয়ে ঠিক হয়েছিল। উচ্ছ্বাস দূর থেকে নীলাদ্রিকে দেখে ওর কাছে এলো। নীলাদ্রির চোপসানো মুখটা দেখে ওর হাত ধরে বলল, রিল্যাক্স। ফারদিনকে আমি চিনি, আর আমি এটাও জানি ওর সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল। নীলাদ্রি অবিশ্বাস্য চোখে উচ্ছ্বাসের দিকে তাকালে উচ্ছ্বাস বলল, তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে, আমি তোমাকে কেন বিয়ে করেছি। আজ তোমার সেই প্রশ্নের উত্তর পাবে। দেখা গেল ফারদিন বিনা সংকোচে নীলাদ্রিকে ভাবি ডেকে যাচ্ছে। নীলাদ্রি এটা দেখে অবাক হচ্ছে, ফারদিন একা আসেনি, সাথে তার বউ এসেছে। এই লোক বিয়ে কবে করেছে? মেহমানদের আপ্যায়নে নীলাদ্রি কোন কমতি রাখল না। প্রথম দিকে ওর একটু অস্বস্তি হলেও পরে তা কেটে গেছে। ফারদিন নীলাদ্রির রান্নার প্রশংসা করে বলল, বুঝলে নীলাদ্রি, তোমার হাতের এত মজার মজার রান্না খাওয়া আমার কপালে লেখা ছিল না। এজন্যই তো আমাদের বিয়ে হয়নি। উচ্ছ্বাস ভাইয়ের কপালে ছিল, তাই বিয়ের দিন উচ্ছ্বাস ভাই ছক্কা মেরে দিয়েছে। ফারদিন হাসছে, সাথে ওর বউ হাসছে। নীলাদ্রি অবাক হয়ে এদের দেখছে। মেয়েটা একটুও মাইন্ড করছে না। অল্প সময়ে নীলাদ্রি বুঝতে পারল ফারদিন ও তার বউ দুজনই মন খোলা মানুষ। নীলাদ্রির ওদেরকে ভালোই লাগলো। ওরা তখনও যায়নি, এর মাঝেই একফাঁকে নীলাদ্রি উচ্ছ্বাসকে খুঁজতে রুমে চলে এলো। রুমে এসে প্রথম প্রশ্নটাই করল, আপনি ফারদিন সাহেবকে কিভাবে চিনেন? নীলা তোমাদের এনগেজমেন্টের ছবি পোস্ট করেছিল, তখন ওর আইডিতে গিয়ে চেনা পরিচয় হয়েছে। নীলাদ্রি বুঝতে পারল না, বোকার মতো বলল, মানে কি? বুঝিয়ে বলুন। উচ্ছ্বাস নীলাদ্রির দিকে হাত বাড়াল। নীলাদ্রি হাতটা ধরল। ওকে কাছে টেনে এনে উচ্ছ্বাস বলা শুরু করল, আমি তোমাদের বাড়িতে প্রথমবার নীলাকে দেখতে গিয়েছিলাম, যদিও আমার ইচ্ছা ছিল না। বাবা মার জোরাজুরিতে যেতে হয়েছে। তবে ওখানে গিয়ে নীলাকে দেখার আগে আমার চোখ আরেকটা মেয়েকে দেখল। মেয়েটা আমাদের সামনে আসেনি, পর্দার আড়ালে দাঁড়িয়ে মাথা থেকে করে উকি দিয়ে দেখছিল। অনিচ্ছা নিয়ে পাত্রী দেখতে গিয়ে ওটাই পাত্রী ভেবে খুশি হয়ে গেলাম।
বড় ভাইকে চুপি চুপি বললাম আজই যেন বিয়ের কথা পাকা করে রেখে যায়। স্বাভাবিকভাবেই ভাই ভাবল আমার হয়তো মাথা খারাপ হয়ে গেছে। উচ্ছ্বাস থামল, নীলাদ্রি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। উচ্ছ্বাস ওর কানের পাশে চুল গুজে দিয়ে আবার বলতে লাগলো, তবে যাকে আমি পাত্রী ভেবেছিলাম পরে গিয়ে জানলাম ওটা পাত্রীর ছোট বোন। এবং মজার বিষয় ওই মেয়ে সবে ক্লাস 10-এ পড়ে, তখনও এসএসসি দেয়নি। ভাবা যায়। নীলাকে সবার ভীষণ পছন্দ হলো। আমার তখন বলার উপায়ও রইল না নীলাকে না, আমার তো নীলার ছোট বোনকে পছন্দ হয়েছে। পরিবার নীলার সাথে আমার এনগেজমেন্ট করাতে চাইল। এর মাঝে একদিন নীলা আমার সাথে দেখা করে জানালো তার পক্ষে এই বিয়ে করা সম্ভব না, তার বয়ফ্রেন্ড আছে। এই কথা শুনে দুঃখ পাওয়ার বদলে আমি খুশি হলাম। পরিবারের কথাতেই এনগেজমেন্ট করলাম। ওই বাড়ির হবু জামাই হিসেবে আমার নীলাদের বাড়িতে যাওয়া আসা হতে লাগলো। তবে আফসোস, যাকে দেখার জন্য আমি ও বাড়িতে যাই সেই আমার সামনে আসে না। নীলার থেকে তার ছোট বোনের ব্যাপারে একটু আধটু জানতে পারি। এই জানা পর্যন্তই আমাকে থেমে থাকতে হয়। নীলাদ্রি অবাক চোখে তাকিয়ে আছে। কথা হারিয়ে ফেলেছে সে। উচ্ছ্বাস মৃদু হেসে আবার বলা শুরু করল, পিচ্চি একটা মেয়েকে পছন্দ করেছি, কে আর করার। আমিও আমার ধৈর্যের পরীক্ষা দিতে লাগলাম। নীলার বয়ফ্রেন্ড ফিরে এলো। আমি সাক্ষী থেকে ওদের বিয়ে দিলাম। আমার ওই বাড়িতে যাওয়ার পথ বন্ধ হয়ে গেল। তবে দূর থেকে আমি সেই পিচ্চি মেয়েটাকে বড় হতে দেখতে থাকলাম। নীলার ছোট বোন এসএসসি দিল। নীলা তাকে নিজের কাছে নিয়ে গিয়ে ওখানে কলেজে ভর্তি করিয়ে দিল। আমিও তার পিছু পিছু রাজশাহী মামার কাছে চলে গেলাম। তাকে কলেজ যেতে দেখি। তবে তার সামনে যাওয়া সম্ভব ছিল না, সেটাও সম্ভব হলো মামা অসুস্থ হয়ে পড়ায়। আমি তার কলেজে তার ক্লাস টিচার হয়ে গেলাম। তবে সে তখনও আগের কথা মনে রেখে আমাকে ভয় পাওয়া শুরু করল। আমি তার সাথে কথা বলতে চেয়েছিলাম, তাকে আমার মনের অনুভূতির কথা জানাতে চেয়েছিলাম। নীলাদ্রি আর চুপ থাকতে পারল না। উচ্ছ্বাসকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, তবে বলেননি কেন? উচ্ছ্বাস হাসল। নীলাদ্রির নাক টেনে দিয়ে বলল, মেয়েটা এত ভীতু ছিল যার জন্য আমিও সাহস করে উঠতে পারিনি। মাস্টার্স করার জন্য আমারও তখন বাইরে যাওয়ার কথা ছিল। ভাবলাম ফিরেই না হো তাকে জানাবো, ততদিনে সেও আরেকটু বড় হোক। আমার মাস্টার্স শেষ হয়েছে, দেশে ফেরার প্রস্তুতি চলছে। এর মাঝেই একদিন জানতে পারলাম সেই মেয়েটির বিয়ে ঠিক হয়ে গেছে। এটা জেনে আমি পাগল হয়ে গিয়েছিলাম, বিশ্বাস করো। তাই দেশে আসার আগেই ফারদিনের খোঁজ বের করি, জানতে পারি ওই ছেলেও বিয়েতে রাজি না, গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। আমিও তখন একটা প্ল্যান করলাম। আমার অনুরোধেই বিয়ের দিন পর্যন্ত ফারদিন অপেক্ষা করল, কারণ তার আগে আমি দেশে আসতে পারতাম না। নীলাদ্রির এখন আর কিছুই বোঝার বাকি নেই। তার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে। সে তো ভাবছিল মানুষটা তাকে দয়া দেখিয়ে বিয়ে করেছে, তাকে ভালোবাসে না। অথচ এই লোক এতগুলো বছর ধরে দূরে থেকে তাকে ভালোবেসে গেছে। ফারদিনদের আজ রাতে থেকে যেতে বললেও ওরা থাকতে পারল না, কারণ এখান থেকে শ্বশুরবাড়ি যাবে, রাতে ওখানে থাকবে। তাই উচ্ছ্বাস সন্ধ্যার দিকে ওদের বিদায় দিতে গেল। যেবা ঘরে চলে গেলে কাজকর্ম গুছিয়ে নীলাদ্রিও ঘরে চলে এলো। রিসিপশনে উচ্ছ্বাস পছন্দ করে যে শাড়িটা কিনে দিয়েছিল আলমারি থেকে ওটা বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে শাড়ি পরে ভেজা চুলে বেরিয়ে এলো। এখন চুল শুকাতে সময় লাগবে, তাই তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে গেল। সাজসজ্জায় তেমন পারদর্শী না হলেও আনাড়ি হাতে নিজেকে সাজাল। চোখে কাজল পড়ল, ঠোঁটে লিপস্টিক ছোয়াল, স্বর্ণের মোটা বালা দুইটা দুহাতে পড়ল। কানে দুল পড়তে পড়তে দেয়ালে টানানো ঘড়ির দিকে তাকালো। 8টা বাজে। একটু পরেই উচ্ছ্বাস চলে আসবে। রাতে খুব একটা বাইরে থাকে নাও, বন্ধুরা কল করেও নিতে পারে না। রুমেই নীলাদ্রির আশেপাশে থাকে। নীলাদ্রি হেসে ফেলল। তার কপালে একটা পাগল লোক জুটেছে। সেজেগুজে লোকটার ফেরার অপেক্ষা করতে লাগল। একটু পরেই দরজায় নক হলো। নীলাদ্রির বুকটা ধপ করে উঠল। একঝাঁক লজ্জা এসে তার মাঝে ভিড় করল। দরজা লাগানো দেখে উচ্ছ্বাস ভাবনায় পড়ে গেল। নীলাদ্রি কখনো ভেতর থেকে দরজা লাগায় না। উচ্ছ্বাস ডাকল, নীলাদ্রি। নীলাদ্রি দুরু বুকে দ্রুত উঠে গিয়ে দরজা খুলতেই সামনে উচ্ছ্বাসকে দেখল পেল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে।
উচ্ছ্বাস কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু নীলাদ্রিকে দেখে তার কথা আটকে গেল। তার চোখে বিস্ময়। নীলাদ্রি কি তার জন্য সেজেছে? উচ্ছ্বাসের চোখ হেসে উঠল। তারপরও বোকা সেজে বলল, কোথাও যাচ্ছ নাকি? নীলাদ্রি মাথা নিচু রেখেই জবাব দিল, ওগো, তাহলে এত সেজেছ কেন? নীলাদ্রির এবার লজ্জার শেষ রইল না। এই পাগলামি কেন করতে গেছিল ভেবে মনে মনে নিজেকেই গালি দিল। লোকটা তো বুঝতেই পারল না সে কেন সেজেছে। সাজ তুলে ফেলছি। নীলাদ্রি চলে যেতে চাইলে উচ্ছ্বাস ওর হাত ধরে হেঁচকা টানে কাছে নিয়ে এলো। নীলাদ্রি উচ্ছ্বাসের দিকে তাকিয়ে আছে। খবরদার, আমি দেখে শেষ করার আগে সাজ তুলেছ তো। বাজে লোক কি বুঝেছে? বুঝেও তাকে লজ্জা দিতে চেয়েছে। তবে নীলাদ্রি ঠিক করে নিয়েছে সে আজ লজ্জা পাবে না। উচ্ছ্বাস দু চোখ ভরে নীলাদ্রিকে দেখে জিজ্ঞেস করল, আমার জন্য সেজেছ? নীলাদ্রি হ্যাঁ বোধক মাথা নাড়ল। উচ্ছ্বাস ঠোঁট কামড়ে হেসে বলল, কেন? নীলাদ্রির গলা শুকিয়ে আসছে। তারপরও ডোক গিলে মিনমিন স্বরে বলল, আমি প্রস্তুত। উচ্ছ্বাসের ঠোঁটের হাসি প্রসারিত হল। বুকের ভেতরটা সুখের ছোঁয়ায় ভরে উঠল। নীলাদ্রির কোমর পেঁচিয়ে ধরে আরো ঘনিষ্ঠ হয়ে জিজ্ঞেস করল, কিসের জন্য প্রস্তুত? নীলাদ্রির বুক ধুকপুক করছে। ইতোমধ্যে হাত পা ঘেমে উঠেছে। তবে আজ কাঁপি নিয়েও উচ্ছ্বাসের চোখের দিকে তাকালো। স্পষ্ট গলায় বলল, আপনার সাথে সংসার করার জন্য প্রস্তুত। আপনার অর্ধাঙ্গিনী হওয়ার জন্য প্রস্তুত। আমাদের জীবনের নতুন সূচনা করতে প্রস্তুত। উচ্ছ্বাস বিজয়ী হাসল। তার বউয়ের মন জয় করতে পেরেছে সে। নীলাদ্রির কপালের ঠোঁট ছুঁয়ে জানতে চাইল, আর কি করার জন্য প্রস্তুত শুনি। আর কিসের কথা জানতে চাচ্ছে মানুষটা? নীলাদ্রি জবাব না খুঁজে পেয়ে নিষ্পাপ চোখে তাকিয়ে আছে। উচ্ছ্বাস হেসে উঠল। নীলাদ্রির কানের কাছে মুখ নিয়ে বলল, এই আমিটাকে সামলানোর জন্য প্রস্তুত তো? আমার সন্তানের মা হওয়ার জন্য প্রস্তুত তো? বাইরে তখন চাঁদের আলো আরো উজ্জ্বল হয়ে উঠেছে। জানালার পাশে থাকায় মৃদু বাতাসে পর্দা উড়ে চাঁদের আলো নীলাদ্রির মুখে নেমে আসছে। উচ্ছ্বাস মহাবিষ্ট চোখে তার স্ত্রীকে দেখছে। নীলাদ্রির বুকের ভেতর ধুকধুক শব্দ কানে শোনা যাচ্ছে। নীলাদ্রি চোখ নামিয়ে নিল। চেহারা লাজের রানা হয়ে কান গরম হয়ে উঠছে। ঠোঁট কাঁপলেও গলায় শোনা গেল অতি কোমল স্বীকারোক্তি, প্রস্তুত। উচ্ছ্বাসের আর কিছু জানার রইল না। মুহূর্তের ভেতর সে নীলাদ্রির অধরে নিজের দখলদারি বসিয়ে দিল। আর নীলাদ্রি, সেও আজ কোনো ভয়, কোনো দ্বিধা ছাড়াই নিজেকে সঁপে দিল সেই দখলদারের হাতে। এ যেন ভালোবাসার দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি। উচ্ছ্বাসের ধৈর্য, তার অপেক্ষা চমৎকার ফল এনেছে। আজ সে পৃথিবীর সব সুখের মালিক হয়ে গেছে। পরিশিষ্ট। শ্বশুরবাড়িতে নীলাদ্রি সবার ভালোবাসা পেয়েছে। নিজেকে সে পরিপূর্ণ অনুভব করে। তবে এই পূর্ণতার মাঝেও একটু কমতি রয়েছে। নীলাদ্রি খুব করে শাশুড়ির মন পাওয়ার চেষ্টা করছে। তবে কিছুতেই শাশুড়ি মার মন গলাতে পারছে না। একদিন নীলাদ্রি শাশুড়ির ঘরে এলো। দূরে দাঁড়িয়ে থেকেই ডাকল, মা। মিসেস শর্মিলা মা ডাক্তার শুনে মনে মনে চমকালেন। তারপরও চেহারার ভাব কঠিন রেখে জিজ্ঞেস করল, কি জন্য এসেছ? এত শীতল কণ্ঠ শুনে নীলাদ্রি ভয় পেলেও এগিয়ে এসে কাছে দাঁড়াল। আবার ডাকল, মা। মিসেস শর্মিলা ত্যক্ত কণ্ঠে বললেন, মা করছো কেন? কি চাও বলবে তো? নীলাদ্রি নিচে বসল। শাশুড়ির হাত ধরে বলল, আমি আপনার মনের মতো বৌমা হতে চাই মা। আপনি যেমন বৌমা চান আমি তেমন বৌমা হয়ে দেখাবো। আপনি যেভাবে চান আমি সেভাবে চলব। একটুও আপনার কথার অবাধ্য হব না। যেবা ভাবির মতো আপনি আমার মাথায়ও হাত রাখুন মা। আমাকেও সব কাজ শিখিয়ে দিন। কোন কাজ না পারলে আমাকেও বকুন। আমি একটু অভিযোগ করব না। কথাগুলো বলতে বলতে নীলাদ্রি কেঁদে ফেলল। মিসেস শর্মিলা অবাক চোখে ছেলের বউয়ের দিকে তাকিয়ে আছেন। নীলাদ্রিকে তুলে দাঁড় করিয়ে বললেন, তা না হো বুঝলাম, কিন্তু তুমি কাঁদছ কেন? কাজ শেখার জন্য কাঁদছ, নাকি আমার বোকা খাওয়ার জন্য কাঁদছ? নীলাদ্রি অশ্রুসিক্ত চোখে শাশুড়ির দিকে তাকালে মিসেস শর্মিলা দুহাতে ওর চোখ মুছে দিয়ে বলল, আমি তোমার উপর রেগে নেই বোকা মেয়ে। আমার গাধা ছেলের উপর রেগেছিলাম। হয়তো সেই রাগ তোমার উপর দিয়ে প্রকাশ করেছি। কি করব বলো? শাশুড়িরা এমনই হয়। আমার শাশুড়িকে দেখো না, উনার ছেলের কোন দোষ নেই। দুনিয়ার সব দোষ আমার। তুমি এখন না বুঝলেও নিজের শাশুড়ি হওয়ার পর বুঝবে।
তুমিও তোমার শাশুড়ির ভুলচুক ক্ষমা করে দিও বৌমা। নীলাদ্রি শাশুড়ির ভালোবাসাও পেয়েছে। উচ্ছ্বাসের সাথে তার সুখী একটা সংসার হয়েছে। সেই সংসারে তাদের একটা মেয়েও হয়েছে। সমাপ্ত।